মধ্যেও এক এক স্থানে যাও দেখবে এক এক রকমের ভূমিরূপ আছে। ওয়েস্ট বেঙ্গলের যদি উত্তরবঙ্গের দিকে যাও, বিশেষ করে আমাদের যে দার্জিলিং অঞ্চল আছে, কালিম্পং অঞ্চল আছে, ওখানে গেলে তোমরা দেখতে পাবে পাহাড়ি অঞ্চল, তাই তো। তারপরে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া অঞ্চলে গেলে তোমরা দেখবে মালভূমি অঞ্চল এবং পাথুরে ভূমিযুক্ত অঞ্চল আছে। তারপরে তুমি যদি আসো আমাদের কলকাতা অথবা নর্থ 24 পরগনা, এই রিজনটা কিন্তু আবার সমভূমি অঞ্চল। তো ভারতের বিভিন্ন অঞ্চলেও এরকম বিভিন্ন ধরনের ভূমিরূপ আমরা দেখতে পাই। তো সেই জন্য আমি একটা ম্যাপ তোমাদের প্রোভাইড করব। এই ম্যাপটা তোমরা হয়তো দেখেছো ক্লাস 6-7 এর দিকে। এই ম্যাপটা কিন্তু আমাদের স্কুলের পাঠ্যপুস্তকে পড়ানো হয়, এখনো আছে পাঠ্যপুস্তকে। এই ম্যাপটা কি বলা হচ্ছে, এই যে ম্যাপটা তোমরা দেখছো, এই ম্যাপের মধ্যে আমাদের ভারতের যে জিওগ্রাফি আছে, ভারতের যে ফিজিওগ্রাফি আছে, এক কথায় বলতে গেলে ভূপ্রকৃতি আছে, সেটাকে মোটামুটি কয়েকটা ভাগে বিভক্ত করা হয়েছে। এটার ভিতরে 5টা ভাগে বিভক্ত করা হয়েছে ভারতের ফিজিওগ্রাফিকে। দেখি 5টা ভাগ কি কি। প্রথমে একটা ভাগ বলা হচ্ছে তোমার আমাদের ভারতের একদমই উপরের দিকে আছে, দেখতে পাচ্ছ একটু ব্লু কালারের একটা তোমার হচ্ছে রং বা আকাশী কালারের একটা রঙে উপরে কিন্তু একটা তোমরা দেখতে পাচ্ছ একটা আলাদা রং দেওয়া আছে। এই যে অঞ্চলটা, এর ভিতরে আমাদের ভারতের জম্মু কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এই অঞ্চলটা চলে আসে। তারপরে সিকিম, অরুণাচল প্রদেশ এবং নর্থ ইস্টের বিভিন্ন রাজ্য যেমন মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয়, এই পুরো অঞ্চল, এটাকে আমরা এক কথায় বলে থাকি উত্তরের পার্বত্য ভূমি। এই অঞ্চলটাকে আমরা কি বলি? উত্তরের পার্বত্য ভূমি। তারপরে তার নিচে যদি তুমি চলে আসো, দেখবে এই অঞ্চল দিয়ে ভারতের খুব বড় একটা নদী প্রবাহিত হয়েছে, গঙ্গা রিভার, ভারতের সব থেকে দীর্ঘতম নদী। এবং সেই গঙ্গা রিভার ছাড়াও এই অঞ্চলের মধ্যে আমরা সিন্ধু নদী অথবা তোমার হচ্ছে ব্রহ্মপুত্র নদী, এছাড়া ছোট বড় অসংখ্য কিন্তু এরকম নদী দেখতে পাবো। সেই নদীগুলোর সাইডে তৈরি হয়েছে নদী সমভূমি। এক কথায় বলতে গেলে সমভূমি। সমভূমি মানে তোমরা নিশ্চয়ই বোঝো, সমভূমি মানে হচ্ছে যেখানকার ভূমিটা মাইল কি মাইল, কিলোমিটার কি কিলোমিটার, একদমই সমতল প্রকৃতির, সেটাকে আমরা সমভূমি বলি, তাই তো। আরেকটা হচ্ছে একদমই তোমরা যদি রাজস্থান অঞ্চলে চলে যাও, সেখানে দেখতে পাবে আমাদের ভারতে কিন্তু মরুভূমি আছে। মরুভূমি একটা আলাদা ভূমিরূপের মধ্যে পড়ে। মরুভূমিতে বালি দেখতে পাবো আমরা। মরুভূমি একটু উষ্ণ প্রকৃতির হয়, বিভিন্ন বৈশিষ্ট্যযুক্ত একটা ভূমিরূপ মরুভূমি অঞ্চল দেখতে পাবো রাজস্থানে। তারপরে তুমি যদি চলে আসো আমাদের মধ্য ভারতে এরকম একটা অঞ্চল দেখতে পাবে। এই যে মাঝখানে সাদা টাইপের অংশ, এই অংশটাকে বলা হয়ে থাকে মধ্য ভারতের উচ্চভূমি। এক কথায় বলতে গেলে এই অংশটা হচ্ছে আমাদের ভারতের মালভূমি অঞ্চল। এখানে দেখো মালভূমি অঞ্চলটা কিন্তু ভারতের বেশিরভাগ স্থান জুড়ে বিস্তৃত আছে। ভারতের মধ্যভাগে তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, কর্ণাটক, তারপরে তোমার মহারাষ্ট্র, এই যে রাজ্যগুলো আছে, এই রাজ্যগুলোতে বিস্তীর্ণ আমরা কিন্তু বিভিন্ন মালভূমি দেখতে পাই। ওকে, তারপরে এই মালভূমি ছাড়াও তোমরা একটা পিঙ্ক কালার দেখতে পাচ্ছ। এই পিঙ্ক কালারের ভূমিটা হচ্ছে এই ভারতবর্ষ। ফার্স্ট অফ অল এই দেশটা খুব ইম্পর্টেন্ট একটা দেশ। এই দেশটাতে আমরা যদি দেখি সব ধরনের কিন্তু বৈশিষ্ট্য আছে। মরুভূমি থেকে শুরু করে জলাভূমি থেকে শুরু করে পর্বত, সব ধরনের কিন্তু বৈশিষ্ট্য আমরা এই ভারতের মধ্যে দেখতে পাই। ভারতের প্রতিবেশী দেশ কতগুলি বলেছিলাম? ভারতের প্রতিবেশী দেশ হচ্ছে 9টি প্রতিবেশী দেশ। তার ভিতরে 7টি প্রতিবেশী দেশের সাথে ভারতের সরাসরি ল্যান্ড বাউন্ডারি আছে, যেমন বাংলাদেশ, মায়ানমার, ভুটান, নেপাল, চীন, পাকিস্তান এবং আফগানিস্তানের মতো দেশের সাথে ভারতের সরাসরি ল্যান্ড বাউন্ডারি আমরা দেখতে পাই, তাই তো। যার মধ্যে বলেছিলাম পাকিস্তানের সাথে আমাদের ভারতের আছে র্যাডক্লিফ লাইন, তারপরে হচ্ছে তোমার পিওকে বা যেটাকে আমরা এলওসি বলি, লাইন অফ কন্ট্রোল, এগুলো পাকিস্তানের সাথে আমাদের ভারতের আছে। আফগানিস্তানের সাথে আমাদের ভারতের বাউন্ডারিকে আমরা বলেছিলাম ডুরান্ড লাইন। তারপরে চীনের সাথে আমাদের ভারতের লাইনকে আমরা বলেছিলাম ম্যাকমোহন লাইন, তাই তো। এবং তার আরো অন্য একটা লাইন আমি বলেছিলাম যেটা চীনের সাথে ভারত শেয়ার করে থাকে, সেটা হচ্ছে তোমার এলএসি, অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তো এলএসি এবং এলওসি এই সমস্ত সব বিষয় নিয়ে আমরা আগের দিনের ক্লাসে আলোচনা করেছি। ক্লাসটা বসে করেছিলাম, ওই কারণে জোশে হয়তো করাতে পারিনি, ওটা আমার
কোনো দোষ নেই এক কথায় বলতে গেলে। ওটা আমি অনেক চেষ্টা করেছিলাম তোমাদের আর কি এতে করব, স্মার্ট বোর্ডে করব, কিন্তু আনফরচুনেটলি আমাদের স্মার্ট বোর্ডটা সেই দিন একটু সমস্যা করছিল, তার জন্য আমার করা হয়নি। তো আজকে আমি সেখানে দাঁড়িয়ে কিন্তু ক্লাসটা করছি স্মার্ট বোর্ডের সামনে। এছাড়া ভারতের আমরা প্রতিবেশী আরো কয়েকটা জিনিস দেখেছিলাম। একটা হচ্ছে ভারতের একদিকে আরব সাগর আছে পশ্চিম দিকে, এবং আরেকদিকে বঙ্গোপসাগর আছে। এই আরব সাগরে ভারতের কিছু ছোট 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 দ্বীপপুঞ্জ আছে, এগুলোকে আমরা অনেক সময় বলে থাকি লাক্ষাদ্বীপ। এগুলোকে কি বলা হয়? লাক্ষাদ্বীপ। আর বঙ্গোপসাগরে কিছু ছোট 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 দ্বীপ আছে, এগুলোকে আমরা বলে থাকি আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস। এটা ভারতের পূর্ব উপকূলে অবস্থিত, বঙ্গোপসাগরে দেখতে পাবো। এইবারে চলো আমরা এই জিনিসটা নিয়ে ডিটেলস আলোচনা করি। তো ভারতের ভূপ্রকৃতিকে আমরা প্রধানত যদি দেখি 6টি ভাগে ভাগ করা হচ্ছে, প্রধানত 6টি ভাগে। কেউ কেউ এটা 7টি 8টি 9টি ভাগেও ভাগ করেছে। অধ্যাপক এসপি চ্যাটার্জি এটাকে 7টি ভাগে ভাগ করেছেন। এসপি চ্যাটার্জির নাম তোমরা শুনেছো? শিবপ্রসাদ চ্যাটার্জি একজন বাঙালি অধ্যাপক ছিলেন, হ্যাঁ, ভূগোলবিদ ছিলেন, যিনি মেঘালয় বলে আমাদের ভারতের একটা রাজ্য আছে, সেই মেঘালয় রাজ্যের কিন্তু নামকরণ করেছিলেন। হ্যাঁ, মেঘালয়, মেঘযুক্ত আলয়, অর্থাৎ মেঘের আবাসস্থল, নামকরণটা করেছিলেন অধ্যাপক এসপি চ্যাটার্জি। তো সেই এসপি চ্যাটার্জি ভারতের ভূগ্রাফিক বা ভারতের যে ফিজিওগ্রাফি, এটাকে কিন্তু তিনি 7টি ভাগে ভাগ করেছেন। আমি সেখানে 7টি ভাগে যাব না, আমি 6টি ভাগকে বেছে নেব। এখানে 5টি ভাগ দেওয়া আছে, আর একটা হচ্ছে ভারতের দ্বীপপুঞ্জ অঞ্চল। এটা নিয়েই আজকের আমাদের ক্লাসে আলোচনা হবে। চলো প্রথমে আসবো আমরা উত্তরের পার্বত্য অঞ্চলে। প্রথমে কোন ভূমিরূপে আসবো? উত্তরের পার্বত্য অঞ্চলে। আচ্ছা, উত্তরের পার্বত্য অঞ্চলে আসার আগে আমাদের ভারতকে আরো একটু সুন্দর করে কিন্তু আমরা ডেফিনেশন দেব। প্রথমে বলা হচ্ছে ভারত একটি সুবিশাল ভূপ্রকৃতিক বৈচিত্র্যময় দেশ। খুব বড় দেশ ভারত। বিশ্বের মধ্যে কততম বৃহৎ দেশ ভারত বলেছিলাম? 7ম বৃহত্তম দেশ, তাই না? বিশ্বের মধ্যে 7th লার্জেস্ট কান্ট্রি, 7ম বৃহত্তম দেশ ভারত। এবং ভূপ্রকৃতিক বৈচিত্র্য আছে আমাদের ভারতের। এমনিতেই কিন্তু মোহাম্মদ ইকবাল বলে একজন কবি ছিলেন, তিনি ভারতকে কিন্তু বলেছিলেন সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। কেন বলেছিলেন? কারণ ভারত পুরো বিশ্বের মধ্যে এমন একটা দেশ যেই দেশটার ভূ বৈচিত্র্য, কালচারাল ডেমোগ্রাফি অনেক কিন্তু উন্নত, তাই তো? এরপরে দেখো বলা হচ্ছে ভারতের উত্তরে আছে সুউচ্চ হিমালয়। উত্তরে সুউচ্চ হিমালয় মানে এই যে সবসময় ম্যাপের উপরের দিকটা কি হয়? উত্তর, নিচের দিকটা কি হয়? দক্ষিণ, তারপরে বাম দিকটা হয় পশ্চিম, আর ডান দিকটা হয় পূর্ব একটা ম্যাপের। তো সেই ম্যাপটার যদি দিকে আমরা ফিরি, সেই ম্যাপটার একদমই উপরের দিক মানে উত্তর দিকে কি আছে? সুউচ্চ ভঙ্গিল পর্বত শ্রেণী। কি ভঙ্গিল পর্বত আছে এখানে? হিমালয় পর্বতমালা আছে। ভঙ্গিল পর্বত বলতে এখানে হিমালয় পর্বতকে বোঝানো হয়েছে। নেক্সট হচ্ছে উর্বর পলিগঠিত গাঙ্গেয় সমভূমি, মানে গঙ্গা নদীর সমভূমি আছে উর্বর পলিগঠিত। দক্ষিণে প্রাচীন উপদ্বীপীয় মালভূমি। উপদ্বীপীয় মালভূমি মানে এখানে দাক্ষিণাত্য মালভূমিকে বোঝানো হয়েছে। দাক্ষিণাত্য মালভূমি অর্থাৎ দক্ষিণ ভারতের যে মালভূমি আছে সেটাকে আমরা উপদ্বীপীয় মালভূমি বলি। আচ্ছা, উপকূল ভাগ জুড়ে উপকূলীয় সমভূমির অবস্থান আছে, এবং ভারতের ভূপ্রকৃতিক স্বতন্ত্রতা এরা কিন্তু প্রদান করেছে আমাদের ভারতকে। এর ভিতরে আমাদের ভারতের যে উত্তরের সুউচ্চ পর্বতমালা আছে, এখানে আমরা কিছু পর্বতমালা দেখতে পাই। উপরে উপরে কয়েকটা জিনিস বলি। ভারতের এই অংশে আমরা দেখতে পাবো 3টে খুব গুরুত্বপূর্ণ পর্বত শ্রেণী। ফার্স্ট অফ অল এই অংশে আমরা দেখতে পাবো হিমালয় পর্বতমালা। হিমালয় পর্বত ওকে, মাফ করবে। কি বলছিলাম? এই অংশে আমরা একটা পর্বতমালা দেখতে পাবো যেটাকে বলা হয়ে থাকে হিমালয় পর্বতমালা। হিমালয় পর্বতমালাটা হচ্ছে একটা ভঙ্গিল পর্বত। শুধু হিমালয় পর্বতমালা নয়, এই অংশে যতগুলো পর্বতমালা আছে সবগুলো ভঙ্গিল পর্বত। এই অংশে আমরা কি কি পর্বতমালা দেখতে পাই? 3টে মেজর মেজর পর্বতমালা দেখতে পাই। প্রথমে একটা জিনিস বোঝো, পর্বতমালা কি? পর্বতমালা মানে হচ্ছে অনেকগুলো ছোট ছোট পর্বত মিলে যখন একটা বড় এরকম লাইন তৈরি করবে তখন তাকে আমরা বলবো পর্বত শ্রেণী বা পর্বতমালা। বুঝেছো? পর্বতমালা আর পর্বত শ্রেণী সেম জিনিস, কিন্তু পর্বত আবার আলাদা জিনিস। মনে করো একটা ছোট এরকম পাহাড় আছে, ছোট নয়, একটা 1000 মিটার উঁচু কিংবা 1200 মিটার 1300 মিটার উঁচু একটা পাহাড় আছে।
কিংবা তার থেকেও বেশি হতে পারে, 4000 5000 মিটারেরও হতে পারে। তো এরকম পাহাড় বা পর্বতগুলো যে থাকে, এরকম দুটো চারটে পরপর যদি এরকম পর্বত থাকে, সেটাকে আমরা বলে থাকি পর্বত শ্রেণী। সেটাকে আমরা কি বলি? পর্বত শ্রেণী বলি। এক কথায় বলতে গেলে পর্বতের মালা। পর্বত, ছোট ছোট পর্বত নিয়ে যখন তৈরি হয় একটা বিশাল পর্বত, তখন সেটাকে পর্বতমালা বলা হয়। আর এই প্রতিটা পর্বতমালার আবার একটা করে এরকম চূড়া থাকে, ঠিক আছে? প্রতিটা পর্বতের আবার এরকম একটা করে কিন্তু চূড়া থাকে, বুঝেছো? যেমন হিমালয় পর্বত একটা মালা, এর ভিতরে অনেকগুলো পর্বত আছে। হ্যাঁ, তো হিমালয়ের অনেক ভাগ আছে, সেই ভাগে আমরা পরবর্তীতে আসবো। তার আগে আরো একটা জিনিস বলি, হিমালয় ছাড়াও এই অংশে আমরা আরো কিছু পর্বত দেখতে পাই। যেমন কারাকোরাম বলে একটা পর্বত দেখতে পাই। ওকে, তারপরে এই অংশে আমরা দেখতে পাই লাদাখ পর্বতশ্রেণী। লাদাখ পর্বতশ্রেণী কিন্তু হিমালয় পর্বতের অংশ নয়। লাদাখ পর্বতশ্রেণী হিমালয় পর্বতের বাইরে, মানে হিমালয় পর্বতের উপরের দিকে অবস্থিত আছে লাদাখ পর্বতশ্রেণী, এটা কোনো হিমালয়ের অংশ নয়। কারাকোরাম পর্বতশ্রেণী হিমালয়ের অংশ নয়, এটা কিন্তু আলাদা স্বতন্ত্র একটা পর্বত। ওকে, এখান থেকে প্রশ্ন আসবে, কেমন প্রশ্ন আসবে সেই জিনিসগুলো আমি তোমাদের বোঝাবো। এখানে দেখো আমাদের যে হিমালয় পর্বতমালা আছে, এই হিমালয় পর্বতমালার হিম আলয়, এটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে দুটো শব্দ বার হচ্ছে, হিমযুক্ত আলয়। হিম মানে এখানে বোঝানো হচ্ছে বরফকে, আর আলয় মানে হচ্ছে আবাসস্থল। তো বরফের আবাসস্থল বা বরফের বাসস্থল মানে কি? মানে হচ্ছে হিমালয়, বুঝেছো? তো হিমালয় শব্দের অর্থ কি? বরফের আবাসস্থল বা বরফের বাসস্থল। এই হিমালয় পর্বতমালা এটা পৃথিবীর উচ্চতম নবীন ভঙ্গিল পর্বত। পৃথিবীর উচ্চতম নবীন ভঙ্গিল পর্বত। এবারে আমাদের বুঝতে হবে এই ভঙ্গিল পর্বতটা আসলে কি। দেখো, পর্বতকে না আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। এর উপর থেকে তোমাদের আগে প্রশ্নও এসেছে পরীক্ষায়। পর্বতকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়। পর্বতের প্রধানত 4টে ভাগ হয়। পর্বতের প্রধানত 4টে ভাগ হয়। একটা পর্বত হচ্ছে ভঙ্গিল পর্বত। ভঙ্গিল পর্বত, ভঙ্গিল পর্বত মানে কি? এটাকে আমরা অনেক সময় বলে থাকি ইংরেজিতে ফোল্ড মাউন্টেন, বা ব্লার হয়ে যাচ্ছে না মাঝে মধ্যে। ওকে, এটাকে আমরা অনেক সময় বলে থাকি ফোল্ড মাউন্টেন বা ভাঁজ পর্বত। এটা কিভাবে তৈরি হয়? দেখো, আমাদের যে পৃথিবী আছে, এই পৃথিবীতে, পৃথিবী যে আছে, পৃথিবীর উপরি স্তরটাকে আমরা কি বলি? পৃথিবীর উপরি স্তরটাকে আমরা বলে থাকি ভূ প্রকৃতি, সরি, আমাদের পৃথিবীর উপরের স্তরটাকে আমরা বলে থাকি ভূত্বক, তাই তো? ভূত্বক বলা হয়। এই ভূত্বক যে আছে, এই ভূত্বকটা মনে করা হয় কিছু এরকম প্লেটের উপরে, কিন্তু মানে কিছু এরকম পাত আছে, সেই পাতের উপরে কিন্তু ভাসছে। আমাদের পৃথিবীর ভিতরে এরকম বড় 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 কিন্তু পাত আছে, 7টি বড় বড় পাত এবং অসংখ্য ছোট 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 পাত আছে। সেই পাতের উপরে আমাদের পৃথিবী ভাসছে। এখন মনে করো দুটো পাত এরকম পরপর সম্মুখে চলে আসলো, একে অপরের সাথে ধাক্কা দিল। এখন এই বিশাল বিশাল পাত যদি একে অপরের সাথে ধাক্কা দেয়, তখন কি হবে? মাঝখানের যে ভূমিরূপ থাকবে সেটা কুঁচকে এরকম উপরের দিকে উঠে যাবে, হ্যাঁ কি না? উঠে যাবে। তো তখন কিন্তু সৃষ্টি হয় এরকম ভঙ্গিল পর্বতের, বুঝেছো? তো ভঙ্গিল পর্বত সাধারণত সৃষ্টির পিছনে কারণ কি মনে করা হয়? প্লেট টেকটনিক থিওরি বা পাত সঞ্চালন তত্ত্ব। পাতগুলো যখন একে অপরের সম্মুখে আসে, তখন এই পলি স্তর বা আমাদের যে উপরি স্তরটা, সেটা ভাঁজ হয়ে এরকম উপরের দিকে উঠে যায় এবং তৈরি হয়ে থাকে ভঙ্গিল পর্বত। ভঙ্গিল পর্বতের যদি উদাহরণ বলি, ভঙ্গিল পর্বতের উদাহরণ অনেক আছে, আমি কয়েকটা উদাহরণ পাশে লিখে দিই। ভঙ্গিল পর্বতের উদাহরণের মধ্যে আমরা পাবো হিমালয়, খুব ইম্পর্টেন্ট। হিমালয়টা হচ্ছে বিশ্বের সব থেকে উঁচু ভঙ্গিল পর্বত। মনে করা হয় হিমালয়টা যে স্থানে বর্তমানে আছে, এই যে স্থানটা তোমরা দেখতে পাচ্ছ, এই স্থানটাতে আগে একটা খুব গভীর জলভাগ ছিল, যেটাকে বলা হতো টেথিস মহাসাগর। এই অঞ্চলটাতে কি ছিল মনে করা হতো? টেথিস মহাসাগর ছিল বলে মনে করা হতো। কিন্তু পরবর্তীতে দুটো পাত, একটা হচ্ছে ইউরেশীয় পাত এবং আরেকটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান পাত। এই দুটো পাত যখন একে অপরের সম্মুখে চলে আসে, দুটো একে অপরের সাথে ধাক্কা মারে, তখন তৈরি হয় এই হিমালয় পর্বতের, মনে করা হয়। তখন এই যে হিমালয় পর্বত ছাড়াও আমাদের বিশ্বে এরকম অনেকগুলো কিন্তু ভঙ্গিল পর্বত আছে। ওকে, শুধু উপরের দিকে উঠে যায় নাকি মাটিতে বসেও যায়? বসেও যেতে পারে। বসে যায় যখন দুটো পাত একে অপরের থেকে দূরে সরে যাবে, তখন কিন্তু গিরিখাত বা গভীর খাতের সৃষ্টি হবে, সেটা পরের বিষয়। আমি এখানে পর্বত নিয়ে আলোচনা করছি, খাত নিয়ে তো আলোচনা করছি না।
ওই কারণে ওটা আমি বলিনি। ওকে, সেইবারে দেখো ভঙ্গিল পর্বত এরকম উদাহরণ হচ্ছে হিমালয়। হিমালয়টা কোথায় আছে? এশিয়া মহাদেশে আছে। তেমনি তুমি যদি ইউরোপ মহাদেশে যাও সেখানে দেখতে পাবে অলপস। অলপস বলে একটা পর্বত, অলপস পর্বত হচ্ছে ইউরোপ মহাদেশের একটা ভঙ্গিল পর্বতের উদাহরণ। তারপরে তুমি যদি উত্তর আমেরিকা মহাদেশে চলে যাও সেখানে দেখতে পাবে রকি পর্বত। রকি পর্বত এটাও একটা ভঙ্গিল পর্বত। ওকে, তারপরে তুমি যদি মধ্য রাশিয়া অঞ্চল বা তোমার যদি রাশিয়া অথবা মধ্য এশীয় অঞ্চলে তুমি যদি চলে যাও, এশিয়া এবং ইউরোপের মাঝখানে চলে যাও, সেখানে দেখতে পাবে ইউরাল পর্বত। ইউরাল পর্বত। ওকে, ইউরাল পর্বতটাকে মনে করা হয় এশিয়া এবং ইউরোপ মহাদেশের সংযোগ স্থল, মানে এশিয়া এবং ইউরোপ স্থলকে বিচ্ছিন্ন করেছে কোন পর্বতমালা? এই ইউরাল পর্বতমালা। এটা দুটোর মাঝখানে আছে। আচ্ছা, তারপরে তুমি যদি চলে যাও দক্ষিণ আমেরিকা মহাদেশে সেখানে দেখতে পাবে আন্দিজ পর্বত। এই সবগুলোই কিন্তু তোমার ভঙ্গিল পর্বতের মধ্যে পড়ে, ভঙ্গিল পর্বতের মধ্যে পড়ে। এছাড়া আরেকটা ভঙ্গিল পর্বত আছে যেটাকে আমরা সাধারণত নবীন ভঙ্গিল পর্বত বলি না, সেটা হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত। প্রাচীন ভঙ্গিল পর্বত নাম কি তার? প্রাচীন ভঙ্গিল পর্বত হচ্ছে আরাবল্লী। আরাবল্লী কোথায় আছে? আরাবল্লী, আরাবল্লীটা অবস্থিত আছে ডিয়ার স্টুডেন্টস আমাদের ভারতবর্ষেই। ভারতের যে রাজস্থান অঞ্চল আছে সেই রাজস্থান অঞ্চলে গেলে তোমরা দেখবে আরাবল্লী পর্বত আছে। আরাবল্লীটা নবীন ভঙ্গিল পর্বত নয়। নবীন ভঙ্গিল পর্বতগুলো সব তোমার হচ্ছে মানে নতুন টাইপের। ওকে, আর পুরনো ভঙ্গিল পর্বতগুলো আজ থেকে কয়েক লক্ষ লক্ষ কোটি কোটি বছর সেই প্লায়োসিন যুগের দিকে উৎপত্তি লাভ করেছে, এমন ভঙ্গিল পর্বত হচ্ছে এই প্রাচীন ভঙ্গিল পর্বতগুলো। তো এই যে আরাবল্লী পর্বত, খুব ইম্পর্টেন্ট ভাবে জেনে রাখবে, আরাবল্লী পর্বত এর উল্লেখ কিন্তু আমরা প্রাচীন বৈদিক সাহিত্যে পাই। বৈদিক সাহিত্যে বলা হয়েছে যে আরাবল্লী পর্বতটা খুব প্রাচীন, হিমালয় পর্বতের থেকেও প্রাচীন, অনেক প্রাচীন। ওকে, এই আরাবল্লী পর্বতটা এটা একটা প্রাচীন ভঙ্গিল পর্বতের মধ্যে পড়ে। তবু এটা তো ভঙ্গিল পর্বত, তো এটাকেও আমরা ভঙ্গিল পর্বতের লিস্টে রেখে দেবো আরাবল্লীকে। এবারে দেখো আরেক ধরনের পর্বত হয় যেটাকে আমরা অনেক সময় বলে থাকি স্তূপ পর্বত। স্তূপ পর্বত কি? স্তূপ পর্বত হচ্ছে, মনে করো দুটি অঞ্চল আছে, দুটি অঞ্চলে মানে এখানে একটা অঞ্চল আছে, একটা ভূখণ্ড আছে, একটা জমি আছে, সেই জমির উপরে হঠাৎ করে একটা ফাটল সৃষ্টি হলো। ওকে, ফাটলের ফলে এই যে জমিটা আছে এই জমির মনে করো দুই দিকের যে অংশ, এই দুই দিকের অংশটা বসে গেল নিচের দিকে অথবা উপরের দিকে উঠে গেল। তখন কি হয়? এই অঞ্চলে কিন্তু কিছু পর্বতের সৃষ্টি হয়। এই পর্বতগুলোকে আমরা সাধারণত বলে থাকি স্তূপ পর্বত, হোস্ট মাউন্টেনও বলা হয় এগুলোকে। মনে করো একটা ফাটল সৃষ্টি হলো, ফাটলের পরে কি হলো? ফাটলের পরে মাজার ফাটলটা অনেক বড় হয়ে গেল, মাজার ফাটলটা ধীরে ধীরে বড় হয়ে গেল, আর দুই পাশের যে অংশ সেই দুটো অংশ এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে গেল এবং সেখানে সৃষ্টি হয়ে গেল কি? সেখানে সৃষ্টি হলো স্তূপ পর্বত। ওকে, এগুলোকে স্তূপ পর্বত আমরা বলে থাকি। যেমন তুমি উদাহরণস্বরূপ বলতে পারো আমাদের ভারতবর্ষে এরকম একটা স্তূপ পর্বত আছে, কি বলতো দেখি? আচ্ছা, স্তূপ পর্বত যেখানে থাকে বিশেষ করে পরপর দুটো পাশাপাশি স্তূপ পর্বত হয়, কারণ এরকম যদি ফাটল সৃষ্টি হয়, ফাটল সৃষ্টি হলে ফাটলের দুই দিকে কিন্তু এরকম স্তূপ পর্বত থাকে, স্তূপ স্তূপ পর্বত, আর মাঝখানে সৃষ্টি হয় চুত্তি। চুত্তি মানেই হচ্ছে ফাটল, ফাটলটাকে আমরা কি বলবো? চুত্তি বলবো। এটা তোমরা ক্লাস 10 এর বইতে পড়েছো, চুত্তি বলা হয়। ওকে, এটা খুব সংকীর্ণ গিরিখাত হয়ে থাকে, মাঝখান দিয়ে এটা দুটি স্তূপ পর্বতের মাঝখানে এটা বিস্তৃত হয়। আমাদের ভারতের মধ্য ভারতে যদি তুমি চলে যাও সেখানে সাতপুরা এবং বিন্ধ্য বলে দুটি পর্বত দেখতে পাবো। এই দুটো পর্বত কিন্তু পরস্পর স্তূপ পর্বত, এদের মাঝখানে একটা এরকম চুত্তি বা ফাটল আছে, সেই ফাটলের মধ্য দিয়ে একটা নদী গেছে, নাম হচ্ছে নর্মদা নদী। ওকে, বিন্ধ্য আর সাতপুরা কোথায় আছে? মধ্য ভারতের দিকে আছে। বিন্ধ্য আর সাতপুরা এই দুটো পর্বতের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে নর্মদা নদী। এটা নদ নদীর ক্লাসের দিন আমরা আবার পড়বো, বিন্ধ্য সাতপুরা নিয়ে আরো ডিটেলস আলোচনা হবে পরবর্তীতে, সেখানে আমরা দেখব। তো এই হচ্ছে বিষয়। এছাড়া আরেক ধরনের পর্বত হয়। পর্বত আমরা এখানে ক প্রকারের দেখলাম? দুটো প্রকারের দেখলাম। স্তূপ পর্বত দেখলাম, এটা লিখে নেবে, ভিডিও দেখে লিখে নেবে। হ্যাঁ, এটা মুছে দিচ্ছি, আমার লেখার জায়গা নেই তো মুছে দিচ্ছি, ভিডিও দেখে লিখে নেবে। আচ্ছা, আর পর্বত আছে, কিছু পর্বত আছে যেগুলোকে আমরা অনেক সময় বলে থাকি আগ্নেয় পর্বত।
আগ্নেয় পর্বত কি? আগ্নেয় পর্বতকে অনেক সময় বলা হয় সঞ্চয়জাত পর্বত। এখন সঞ্চয়জাত পর্বত বা আগ্নেয় পর্বতটা আসলে কি? দেখো, সঞ্চয়জাত পর্বত বা আগ্নেয় পর্বত হচ্ছে আমাদের পৃথিবী, এই যে পৃথিবী তোমরা দেখছো, এই পৃথিবীর একদমই উপরের স্তরটাকে আমরা কি বলি? ভূত্বক। তার মাঝখানে আছে গুরুমণ্ডল, আর পৃথিবীর একদমই কেন্দ্রে হচ্ছে কেন্দ্রমণ্ডল। তো পৃথিবীর এই যে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল, এই দুটো জায়গা কিন্তু কেমন জানো? এই দুটো জায়গা হচ্ছে গরম। গুরুমণ্ডলটা একদমই থকথকে একটা স্তর, ঠিক আছে? থকথকে স্তরের ভিতরে বিভিন্ন পদার্থ একদমই জেলির মতো থকথকে অবস্থায় থাকে। আর একদমই তুমি যদি কেন্দ্রে চলে যাও, আমাদের পৃথিবীর কেন্দ্রে লোহা এবং নিকেল, এই দুটো ধাতু গলিত অবস্থায় তোমরা দেখতে পাবে, গলিত অবস্থায়। আর গুরুমণ্ডলে বিভিন্ন পাথর গলিত অবস্থায় কিন্তু থাকে। তো এই যে আমাদের পৃথিবী, এই পৃথিবীর অভ্যন্তরটা এত গরম, এই অভ্যন্তর থেকে যখন এই তোমার হচ্ছে গলিত পদার্থগুলো মাঝে মধ্যে পৃথিবীর বাইরে বেরিয়ে আসতে পারে, ফাটলের মাধ্যমে অথবা বিভিন্ন মাধ্যমে কিন্তু এটা বাইরে বেরিয়ে আসে। ওকে, তো যখন বাইরে বেরিয়ে আসবে তখন ওই যে তোমার হচ্ছে আগ্নেয় পদার্থগুলো, যেমন তোমার হচ্ছে ম্যাগমা হতে পারে, লাভা হতে পারে, এই জিনিসগুলো জমা হয়ে তৈরি করে থাকে আগ্নেয় পর্বত। এখন যেহেতু এটা পরপর সঞ্চয় হচ্ছে, মানে জমা হয়ে হয়ে তৈরি হচ্ছে, এই কারণে এটাকে সঞ্চয়জাত পর্বতও বলা হয়। লাভা ম্যাগমা কিভাবে পাহাড় তৈরি করছে? জমে 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 তৈরি করছে, সঞ্চয় হয়ে হয়ে, এই কারণে এটাকে আমরা সঞ্চয়জাত পর্বতও বলি। তো সঞ্চয়জাত পর্বত, স্যার এফি মানে কি? এফি মানে হচ্ছে লোহা আর নিকেল, এনআই মানে হচ্ছে নিকেল, লোহা আর নিকেল। এতটুকু জানো না হাফিজা? এটা তো জেনে রাখতে হবে, তোমাদের না জানাই স্বাভাবিক, তোমরা সায়েন্সের তো কেউ স্টুডেন্টস নও, কিন্তু এগুলো তো বেসিক, লোহা আর নিকেলের সঙ্গে। আচ্ছা, এবারে দেখো, এখানে আমাদের যে আগ্নেয় পর্বত আছে, এই আগ্নেয় পর্বত তাহলে অগ্নি উৎপাতের ফলে সৃষ্টি হয়। এখন আগ্নেয় পর্বতের আবার অনেক ভাগ থাকে। হ্যাঁ, একটা হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি, মানে যেখান থেকে রেগুলার অগ্নি উৎপাত হয়। ভালো করে শোনো, একটা আগ্নেয়গিরি হয় সক্রিয় আগ্নেয়গিরি, যেখান থেকে রেগুলার অগ্নি উৎপাত হয়। যেমন উদাহরণস্বরূপ তোমরা দেখো, তোমার হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি। উদাহরণস্বরূপ আমি বলতে পারি আমাদের ভারতেই অবস্থিত আছে ব্যারেন। ব্যারেনটা কোথায় আছে জানো? আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ বলছিলাম। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কোথায়? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হচ্ছে কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামানের নিকোবর দ্বীপপুঞ্জ, সেখানে আমরা দেখতে পাবো ব্যারেন বলে একটা দ্বীপ, সেটা একটা আগ্নেয়গিরি। এটা জানো তোমরা। আরেকটা দেখবে, আরেকটা আছে খুব খুব ফেমাস, সেটা হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত মৌনা লোয়া। এই যে মৌনা লোয়া একটু জেনে রাখবে, এটা হচ্ছে পুরো বিশ্বের মধ্যে সব থেকে বড় আগ্নেয়গিরি। মৌনা লোয়া আগ্নেয়গিরি, এটা পুরো বিশ্বের ভিতরে সব থেকে বড় আগ্নেয়গিরি। এই মৌনা লোয়া আগ্নেয়গিরিটা হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত আছে। হাওয়াই দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটা দ্বীপপুঞ্জ। আর ওই প্রশান্ত মহাসাগরে আমরা পৃথিবীর সব থেকে বেশি পরিমাণে কিন্তু আগ্নেয়গিরি দেখতে পাই। প্রশান্ত মহাসাগরের ওখানে সব থেকে বেশি পরিমাণে আগ্নেয়গিরি দেখতে পাওয়া যায়। যাই হোক, এখানে দেখো আরো এরকম অনেক আগ্নেয় পর্বত আছে। জাপানের ফুজিয়ামা, ইটালির এস্ট্রম্বলি, হ্যাঁ, তারপরে ভিসুভিয়াস ইম্পর্টেন্ট একটা আছে। দেন হচ্ছে যদি বলা হয় আমাদের ভারতে আরো একটা আছে নারগোন্ডাম বলে একটা পর্বত আছে। তো এইগুলো হচ্ছে আগ্নেয় পর্বতের উদাহরণের মধ্যে পড়ে। আর জাপানের যে ভিসুভিয়াস পর্বত, ওটা জাপানের হাইয়েস্ট পিকের মধ্যেও পড়ে কিন্তু, জাপানের ফুজিয়ামা। ওকে, তো ওইগুলো হচ্ছে কি এক একটা আগ্নেয় পর্বতের মধ্যে পড়ছে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলি, আগ্নেয় পর্বত তো হয়ে গেল। আগ্নেয় পর্বতের আরো কিছু ভাগ থাকে, মৃত আগ্নেয়গিরি এবং সুপ্ত আগ্নেয়গিরি। মৃত মানে যে আগ্নেয়গিরি থেকে ভবিষ্যতে অগ্নুৎপাত হয়েছে, মানে অতীতে অগ্নুৎপাত হয়েছে কিন্তু ভবিষ্যতে হবে না, এমন আগ্নেয়গিরিগুলোকে আমরা সাধারণত বলে থাকি মৃত আগ্নেয়গিরি। যেমন ফুজিয়ামা একটা ছিল, ওকে, তোমার একটা মৃত আগ্নেয়গিরির মধ্যে পড়ে। আফ্রিকাতে একটা আছে মাউন্ট কিলিমানজারো বলে একটা পর্বত আছে, আফ্রিকার হাইয়েস্ট পিক, সেটাও একটা আগ্নেয় পর্বতের উদাহরণ, কিন্তু সেটা একটা মৃত আগ্নেয়গিরি। আরেকটা আগ্নেয়গিরি হয়, সেটা হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি। সুপ্ত আগ্নেয়গিরি যেমন নারকোন্ডাম একটা সুপ্ত আগ্নেয়গিরি, মানে ভবিষ্যতে অগ্নুৎপাত হয়েছে
বর্তমানে বন্ধ আছে কিন্তু ভবিষ্যতে অতীতে অগ্ন্যুৎপাত হয়েছে, বর্তমানে বন্ধ আছে, আবার ভবিষ্যতে হতে পারে, এমন অগ্নেয়গিরিগুলোকে আমরা সাধারণত বলে থাকি সুপ্ত আগ্নেয়গিরি, মানে এখন ঘুমাচ্ছেও, ঘুমন্ত আগ্নেয়গিরিও এগুলোকে বলা হয়ে থাকে, যেমন নারকন্ডাম। আচ্ছা, এরপরে চলো আরেকটা পর্বত আছে যেটাকে আমরা বলে থাকি অবশিষ্ট পর্বত। অবশিষ্ট পর্বত, অবশিষ্ট পর্বতকে অনেক সময় বলা হয় ক্ষয়জাত পর্বত। এখন একটা পর্বত আজ থেকে মনে করো 1 বিলিয়ন বছর আগে তৈরি হয়েছে, আমাদের পৃথিবীর বয়স প্রায় 4.6 বিলিয়ন বছর, তো সেখানে মনে করো 1 থেকে 2 বিলিয়ন বছর আগে একটা পর্বত সৃষ্টি হয়েছে। সেই পর্বতটা ধীরে 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 ক্ষয়প্রাপ্ত হবে পৃথিবীতে। কিভাবে ক্ষয়প্রাপ্ত হবে? আবহ বিকারের মাধ্যমে, তাই তো? আবহ বিকারের মাধ্যমে কিন্তু শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে কি হয়, ভূমিতে পরিণত হয়। এগুলো তোমরা ছোটবেলায় পড়েছো, আবহ বিকার কিভাবে হয়ে থাকে। আবহ বিকার নিয়ে এখন আমি আর পড়াবো না। সো এখানে আবহ বিকারের মাধ্যমে বিভিন্নভাবে কিন্তু ক্ষয়প্রাপ্ত হতে পারে, বিভিন্ন প্রাকৃতিক কারণে, বৃষ্টি, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, বিভিন্ন কারণে কিন্তু ক্ষয়প্রাপ্ত হতে পারে, তাই তো? সো এই পর্বতগুলো ধীরে 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 যখন ক্ষয়প্রাপ্ত হয়, তখন কিন্তু আমরা দেখব ওই পর্বতগুলো একটা অবশিষ্ট পর্বতে পরিণত হয়, মানে ক্ষয়প্রাপ্ত হয়ে ছোট হয়ে যায়, এক কথায় বলতে গেলে অবশিষ্ট থেকে যায়, সেটাকে আমরা অবশিষ্ট পর্বত বা ক্ষয়জাত পর্বত বলি। যেমন উদাহরণ বললে আমরা বলতে পারি আরাবল্লী পর্বত। এই যে বলছিলাম আরাবল্লী একটা কি প্রাচীন ভঙ্গিল পর্বত, প্রাচীনকালে এটা একটা ভঙ্গিল পর্বত ছিল, কিন্তু বর্তমানে এটা ক্ষয়প্রাপ্ত হয়ে একটা ক্ষয়জাত পর্বতে পরিণত হয়েছে, ছোট হয়ে গেছে, ক্ষয়জাত পর্বতে পরিণত হয়েছে। বুঝেছো? একদমই বেসিক বিষয়। এবারে একটা প্রশ্ন, তোমাদের প্রশ্নগুলো একটু দেখি। প্রথমে ঈশানী বলছে স্যার আন্দিজ কি কোন ধরনের পর্বত? ঈশানীর প্রশ্নের উত্তর, ঈশানী আন্দিজ হচ্ছে একটা নবীন ভঙ্গিল পর্বতের মধ্যে পড়ে এবং বিশ্বের সবথেকে দীর্ঘতম পর্বতশ্রেণী আন্দিজ। নেক্সট বিপাশা আমাকে জিজ্ঞাসা করেছে নারকন্ডাম আগ্নেয়গিরি কোথায় আছে? এটাও আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত, ব্যারেন দ্বীপের কাছেই অবস্থিত আছে নারকন্ডাম। ওগুলো নিয়ে আলোচনায় আসবো। নেক্সট হচ্ছে শিল্পী বলছে স্যার মোনার্নক। আচ্ছা, তুমি যেটা বোঝাতে চেয়েছো, তুমি লিখতে পারোনি, আমি বলছি, তুমি নিশ্চয়ই বোঝাতে চেয়েছো মোনার্নককে। মোনার্নক বা যেটাকে আমরা অনেক সময় বলে থাকি তোমার ইনসেলবার্জ। ইনসেলবার্জ ওটা হচ্ছে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, ওটা আলাদা বিষয়। ওটা বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট, কোনো পাহাড় যখন ছোট একটা টিলায় পরিণত হয় বায়ুর ক্ষয়কার্যের ফলে, সেটাকে আমরা সাধারণত বলে থাকি ডিয়ার স্টুডেন্টস ইনসেলবার্জ বা মোনার্নক। একদমই। আচ্ছা, সবগুলো কি এরকম ডিটেলসে পড়তে হবে? একদমই না, সবগুলো ডিটেলসে পড়তে হবে না, জিওগ্রাফির পার্টগুলো একটু ডিটেলসে পড়তে হবে। ওকে, বিশেষ করে এই পার্টটা, এটা তোমাদের স্যার করাবেন, তবু আমি করাচ্ছি এই জিনিসটা তোমাদের আরো একবার। আচ্ছা, পর্বতগুলোর আয়তন মনে রাখতে হবে? কোনো দরকার নেই, কিচ্ছু মনে রাখতে হবে না, যতটুকু আমি করাচ্ছি ততটুকুর উপরে ফোকাস করো। আচ্ছা, ওকে, চলো নেক্সট তাহলে আমরা চলে আসি এবার ওই পর্বতমালাতে। কি বলছিলাম? আরাবল্লী হিমালয় পর্বত। হিমালয় কথার অর্থ হচ্ছে বরফের আবাসস্থল। এখন এই যে হিমালয় পর্বত শ্রেণী, এটা একটা কি নবীন ভঙ্গিল পর্বত, এই লাইনটা থেকে আমি অতটা আলোচনা করলাম, বুঝেছো? এবারে তারপরে চলে আসো হিমালয় পর্বতমালা। বলা হচ্ছে এটা আমাদের ভারতের পশ্চিমে কাশ্মীরের নাঙ্গা পর্বত থেকে শুরু করে পূর্বে অরুণাচল প্রদেশের নামচা বারোয়া পর্যন্ত প্রায় 2500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে এই পর্বতমালাটা। কি বলা হচ্ছে আরো একবার তাহলে এটাতে ফোকাস করি। বলা হচ্ছে এটা পশ্চিম দিকে নাগা পর্বত, এই অংশটাকে আমরা অনেক সময় বলে থাকি নাগা পর্বত, ঠিক আছে? এই অংশটাকে কি বলা হয়? নাগা পর্বত। এখানে আছে জম্মু কাশ্মীরের নাগা পর্বত। সেই জম্মু কাশ্মীরের নাগা পর্বত থেকে শুরু করে একদমই এইভাবে যদি আমরা দেখি, এটা পূর্বে প্রায় নামচা বারোয়া পর্বত শ্রেণী, 7756 মিটার উঁচু একটা পর্বত শ্রেণী নামচা বারোয়া, এই পর্যন্ত বিস্তৃত হচ্ছে আমাদের হিমালয় পর্বত। তাহলে হিমালয় পর্বত কতটা দূরে বিস্তৃত? কাশ্মীর থেকে শুরু করে অরুণাচল প্রদেশের নামচা বারোয়া পর্যন্ত বিস্তৃত হিমালয় পর্বতটা। এর মধ্যে প্রায় 2500 কিলোমিটার, একটু কমও হতে পারে বেশিও হতে পারে,
প্রায় 2500 কিলোমিটার কিন্তু দীর্ঘ একটা পর্বত শ্রেণী এই হিমালয় পর্বত শ্রেণীটা। এর ভিতরে প্রচুর বৈচিত্র্য আছে। হ্যাঁ, প্রচুর বৈচিত্র্য আছে হিমালয় পর্বতমালার ভিতরে। হিমালয় পর্বতকে কিন্তু দুটি ভাগে ভাগ করা যায়। আমরা সাধারণত প্রস্থ বরাবর একটা ভাগ করে থাকি আর দৈর্ঘ্য বরাবর একটা ভাগ করে থাকি। তোমাদের ভাগের প্রয়োজন নেই, ওই কারণে তোমাদের ভাগটা আমি দেখাবোও না। ভাগটা যাদের প্রয়োজন তাদেরই আমি দেখাবো। ওকে, তোমাদের কোনো প্রয়োজন নেই ভাগটার, অত ডিপতে আমাদের যেতে হবে না। শুধু এতটুকু জেনে রাখো, হিমালয় পর্বতকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর আর একটা হচ্ছে প্রস্থ বরাবর। দৈর্ঘ্য বরাবর ভাগটা তিনটে ভাগ আছে। দৈর্ঘ্য বরাবর ভাগ উচ্চ হিমালয়, মধ্য হিমালয় আর পূর্ব হিমালয়। আর প্রস্থ বরাবর ভাগ হচ্ছে চারটে: ট্রান্স হিমালয়, হিমাদ্রি হিমালয়, হিমাচল হিমালয় এবং শিবালিক হিমালয়। তো এই কয়েকটা ভাগটাগ আছে, হিমালয়ের অনেক ভাগটাগ আছে। অত কমপ্লিকেটেড জিনিসে তোমরা যেও না, তোমরা এই জিনিসটার উপরে ফোকাস করো। হিমালয় পর্বতমালা যে আছে, এই হিমালয় পর্বতমালা একটা শৃঙ্গ আছে যেটাকে বলা হয় মাউন্ট এভারেস্ট। হিমালয় পর্বতে অনেকগুলো আমরা শৃঙ্গ দেখতে পাবো বা চূড়া দেখতে পাবো। অনেক উঁচু উঁচু চূড়া আছে হিমালয় পর্বতে। কাঞ্চনজঙ্ঘা আছে, নন্দা দেবী আছে, মাকালু আছে, লোৎসে আছে, ধবলগিরি আছে, ধবল শীর্ষ আছে, তারপরে যদি দেখা যায় নামচা বারুয়া আছে, মাউন্ট এভারেস্ট আছে। এগুলো হচ্ছে হিমালয় পর্বতের কিছু উঁচু 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 কিন্তু পর্বতশৃঙ্গের নাম। এখন হিমালয় বিশ্বের যেহেতু সবচেয়ে উঁচু পর্বতশ্রেণী, এই কারণে হিমালয় পর্বতে আমরা দেখতে পাবো বিশ্বের সবথেকে হাইয়েস্ট পিক বা বিশ্বের সবথেকে উঁচু পর্বতশ্রেণী, যার নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। তো এখানে লিখে ফেলো মাউন্ট এভারেস্ট বিশ্বের উচ্চতম শৃঙ্গ। বিশ্বের সব থেকে উঁচু শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। সাথে সাথে আরো একটা জিনিস এখানে লিখে পেল, এই মাউন্ট এভারেস্ট কোথায় আছে? হিমালয় পর্বতে আছে। কি বুঝলে? বিশ্বের সব থেকে উঁচু পর্বতশ্রেণী মাউন্ট এভারেস্ট। কোথায় আছে সেটা? হিমালয় পর্বতে। হিমালয় পর্বতটা বিভিন্ন দেশের উপর দিয়ে বিস্তৃত হয়েছে। আমাদের ভারত এবং তার প্রতিবেশী বিভিন্ন দেশের উপর দিয়ে কিন্তু গেছে হিমালয়টা। এবারে হিমালয় পর্বতটা কিছুটা নেপালের উপর দিয়েও গেছে, আর নেপালে কিন্তু এই উঁচু শৃঙ্গ মাউন্ট এভারেস্টটা অবস্থিত। তো মাউন্ট এভারেস্টটা কোথায় আছে? উপরে হাইপেন দিয়ে লিখে ফেলবো আমরা, এটা নেপালে অবস্থিত। কোথায় আছে এটা? আমাদের ভারতের প্রতিবেশী দেশ, ভারতের উত্তর দিকে আছে না নেপাল, সেই নেপাল দেশে দেখতে পাবো আমরা মাউন্ট এভারেস্ট। আমরা আগের দিন আলোচনা করেছিলাম নেপালের রাজধানী কাঠমান্ডু, তাই না? নেপালের মুদ্রা নেপালি রুপি, সেখান থেকে আমরা আরো একটা জিনিস দেখবো, নেপালে মাউন্ট এভারেস্ট আছে। আচ্ছা, এই যে নেপালে মাউন্ট এভারেস্ট আছে, এটার উচ্চতা কতটা? দেখো, আমি তোমাদের সবগুলো পর্বতের উচ্চতা মনে রাখতে বলবো না, শুধু মাউন্ট এভারেস্টের উচ্চতাটা একটুখানি মনে রাখবে। সেটা হচ্ছে, যদি এক্সাক্ট ভাবে বলি মাউন্ট এভারেস্টের উচ্চতা, তাহলে হয় 8848.8 মিটার। এক কথায় বলতে গেলে প্রায় 8848 মিটার। কোনো বইতে তোমরা দেখতে পাবে, কোনো বইতে লেখা আছে 8849 মিটার, কিন্তু এক্সাক্ট মাপটা হচ্ছে 8848 মিটার। এটা এনসিইআরটির বইতে দেওয়া আছে। এনসিইআরটির বইয়ে এটাই দেওয়া আছে, 8848.8 মিটার হচ্ছে হিমালয় পর্বতমালার উচ্চতা। কিন্তু রাউন্ড ফিগারে এটা আমরা 8848 মিটার কিন্তু বলে থাকি। বুঝেছো? খুব গুরুত্বপূর্ণ, এটা উচ্চতম শৃঙ্গ। এছাড়া হিমালয় পর্বতে আরো কিন্তু এরকম উঁচু উঁচু শৃঙ্গ আছে। হ্যাঁ, যেমন তোমাদের যদি বলি কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ। কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ এটা আমাদের ভারতের সিকিম রাজ্যে অবস্থিত। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ঠিক উপরে তোমরা দেখবে সিকিম রাজ্য আছে, সেখানে আমরা এই কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবো। কাঞ্চনজঙ্ঘাতে তাহলে কোথায় আছে? লিখে ফেলো, সিকিমে আছে। এটাও কিন্তু হিমালয় পর্বতের একটা অংশ। হিমালয় পর্বতের একটা অংশ। এই কাঞ্চনজঙ্ঘাটা হচ্ছে
বিশ্বের বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ। বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ বললে কি বলবো আমরা? কাঞ্চনজঙ্ঘা বিশ্বের তৃতীয় উচ্চতম। তাহলে বিশ্বের সব থেকে উঁচু কি? মাউন্ট এভারেস্ট। বিশ্বের তৃতীয় উচ্চতম কাঞ্চনজঙ্ঘা। তাহলে স্যার দ্বিতীয় উচ্চতমটা কোথায় গেল? দ্বিতীয় উচ্চতমটা কোথায় গেল? দ্বিতীয় উচ্চতমটাতে আমি আসবো, সেটা আমি এইখানে তোমাদের বোঝাবো। একটু স্লাইড নেব একটা। বিশ্বের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গটা তাহলে কি? বিশ্বের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। আচ্ছা, বিশ্বের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ এটা হিমালয় পর্বতে নেই। বিশ্বের প্রথম উচ্চতম শৃঙ্গ এবং তৃতীয় উচ্চতম শৃঙ্গ এই দুটো হিমালয়ে আছে, হিমালয় পর্বতের অংশ। কিন্তু যেটা মাঝখানে অর্থাৎ দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ সেটা কিন্তু হিমালয়ের অংশ নয়। ওকে, সেটা হচ্ছে কারাকোরাম পর্বতশ্রেণীর হাইয়েস্ট পিক। কারাকোরাম পর্বতের গডউইন অস্টিন, বা যেটাকে আমরা অনেক সময় বলে থাকি কেটু। কেটু মানে কি? কেটু কথার অর্থ হচ্ছে কিং অফ কারাকোরাম, অর্থাৎ কারাকোরাম পর্বতের রাজা। যেহেতু কারাকোরাম পর্বতের হাইয়েস্ট পিক, এই কারণে এটাকে বলা হয়ে থাকে কিং অফ কারাকোরাম বা কারাকোরাম পর্বতের রাজা। এখন কারাকোরাম পর্বত কোথায় আছে? চলো ম্যাপটাতে আরেকবার যাই। এই দেখো ম্যাপটাতে তুমি যদি যাও দেখতে পাবে কারাকোরাম পর্বতটা, এই যে পর্বত শ্রেণী এটাকে আমরা কারাকোরাম পর্বত বলি। কারাকোরাম পর্বত হচ্ছে ভারতের সব থেকে উত্তর দিকে অবস্থিত পর্বত। ওকে, কারাকোরাম পর্বতের পরে হচ্ছে লাদাখ পর্বত শ্রেণী, তারপরে চলে আসছে আমাদের কিন্তু তোমার কোন পর্বত শ্রেণী? হিমালয় পর্বত শ্রেণী। এবার হিমালয়ের অনেকগুলো ভাগ আছে, কিন্তু কারাকোরাম পর্বত একদমই উত্তরে আছে। কারাকোরাম পর্বতে কিন্তু আমরা দেখতে পাই ডিয়ার স্টুডেন্টস কিং অফ কারাকোরাম বা কেটু। এইবারে দেখো তুমি অনেক বইতে কিন্তু গেলে পাবে যে কাঞ্চনজঙ্ঘাকে ভারতের হাইয়েস্ট পিক বলা হয়েছে, অনেক বইতে লেখা আছে। এটা যদি ভারতের কনটেক্সটে দেখি তাহলে কিন্তু এটা ভুল, যারা বইতে লিখেছে ওটা একদমই ভুল লেখা হয়েছে। কারণ কারাকোরাম পর্বতশ্রেণীটা ইন্টারন্যাশনালি বিভিন্ন ক্ষেত্রে দেখা হয় যেটা পাকিস্তান অকুপাই কাশ্মীরের মধ্যে পড়ে, কিন্তু আমরা ভারতীয় হিসাবে পাকিস্তানকে কি ওই কাশ্মীরটা দিয়ে দিয়েছি? দিইনি। আমাদের ম্যাপে আছে তো কাশ্মীরটা। পাকিস্তান মনে করো আমাদের কাশ্মীরের এরকম কিছুটা অংশ দখল করে রেখেছে, এটা পাকিস্তান অকুপাই কাশ্মীরের গিলগিট বাল্টিস্তান বলে একটা অংশ আছে, সেই অংশের মধ্যে পড়ে, বুঝেছো? তো এখন যেহেতু পাকিস্তান অকুপাই করে রেখেছে, পিওকে তে আছে, মানে পিওকে পাকিস্তান অকুপাই কাশ্মীরের মধ্যে আছে, আর পিওকে আর ভারতের মাঝখানে একটা লাইন আছে যেটাকে আমরা বলে থাকি এলওসি। তো এলওসির অপোজিট সাইডে মানে ওই সাইডে আছে যেখানে আমাদের ভারতের কন্ট্রোল নেই, কিন্তু আমরা ভারতীয় হিসাবে ওই অংশটাকে ক্লেম করি। যখন তখন ভারত ওটা ফেরত নিতে পারে, যেহেতু ভারতের একটা সময় অংশ ছিল, ওটা পাকিস্তান জোর করে দখল করে রেখেছে। 1948 সালের পরে হামলা করে দখল করে নেয় ওটা পাকিস্তান। তখন বিষয় হচ্ছে এটা পাকিস্তান অকুপাই কাশ্মীরের মধ্যে হলেও আমরা ভারতীয় হিসাবে যেহেতু ক্লেম করি এটা, সেই কারণে আমাদের বইতেই লিখতে হবে, কিংবা পরীক্ষায় যদি প্রশ্ন আসে ভারতের হাইয়েস্ট পিকের নাম কি, আমরা সর্বদা কিন্তু বলবো কিং অফ কারাকোরাম। এবারে যদি অপশনে কিং অফ কারাকোরাম বা গডউইন অস্টিন না থাকে তাহলে কিন্তু তখন আমরা কাঞ্চনজঙ্ঘার দিকে যাব। যদি অপশনে না থাকে, এটা মাথায় রাখতে হবে, এটা তোমার একটু বুদ্ধির পরিচয় দিতে হবে সেক্ষেত্রে, বুঝলে? কোনো অসুবিধা? কোথাও বুঝতে অসুবিধা? বুঝতে অসুবিধা নেই। এবারে যখন আমি বলছিলাম হিমালয় পর্বতমালা, সেই হিমালয় পর্বত বলতে বলতে আরেকটা জিনিস তোমাদের বলতে চাই, সেটা হচ্ছে এই হিমালয় পর্বতমালাতে আমরা দেখবো এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং এর উপর দিয়েও গেছে, দার্জিলিং এর উপর দিয়েও গেছে। এখন দার্জিলিং এ একটা শৈলশিরা আছে, এই হিমালয়েরই অংশ, মানে হিমালয়ের এই অংশটাকে আমরা পূর্ব হিমালয় বলি। এই পূর্ব হিমালয়ের মধ্যে এই অংশটাকে আমরা বলে থাকি সিঙ্গালীলা পর্বত শ্রেণী, বা এই অংশটাকে অনেক সময় বলা হয়ে থাকে দার্জিলিং শৈলশিরা। সেই দার্জিলিং শৈলশিরার মধ্যে একটা পর্বত আছে সিঙ্গালীলা পর্বত শ্রেণী, আর সেই সিঙ্গালীলা পর্বত শ্রেণী ডিয়ার স্টুডেন্টস তাতে অবস্থিত আছে সান্দাকফু বলে একটা পিক, সেটা আমাদের আবার ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিক। তো এখানে ছোট্ট করে লিখে দেবো আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিক কি। আচ্ছা, গডউইন অস্টিনটা লিখে দিলি,
আচ্ছা, লিখে দেওয়া আছে গডউইন অস্টিনটা। তাহলে কি বললে? বিশ্বের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ, সাথে সাথে এর নিচে লিখে ফেলো তাহলে এটা ভারতের ভারতের উচ্চতম শিখর। ভারতের উচ্চতম শৃঙ্গের নামও তাহলে কি? কারাকোরাম পর্বতের গডউইন অস্টিন বা কেটু। অলরাইট, এবারে চলো ওয়েস্ট বেঙ্গলে যদি আমি আসি, পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গের নাম কি? পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গটা পূর্ব হিমালয়ের দার্জিলিং শৈলশিরায় অবস্থিত একটা পর্বত শ্রেণী আছে, যেটাকে বলা হয় সিঙ্গালীলা পর্বত শ্রেণী। অনেক ভাগ আছে, ঠিক আছে? সেই সিঙ্গালীলা পর্বত শ্রেণীর সিঙ্গালীলা পর্বতশ্রেণীর সান্দাকফু, এই সান্দাকফুটা কোথায় আছে? ব্র্যাকেটে লিখে ফেলো 3636, 3636 মিটার। সবগুলোর উচ্চতা মনে রাখতে হবে না, এটার উচ্চতা একটু জেনে রাখলে হয়। 3636 মানে 3636 মিটার উঁচু একটা কিন্তু পর্বতশ্রেণী। এই উচ্চতাটা একটু মাথায় রাখতে হবে, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের হাইস্ট পিক, বুঝলে? হ্যাঁ, তো সান্দাকফুটা সিঙ্গালীলা পর্বতশ্রেণীতে আছে। আর সিঙ্গালীলা পর্বতশ্রেণীটা হচ্ছে কোথায় আছে? দার্জিলিং এ আছে। তো এটা দার্জিলিং এ অবস্থিত, দার্জিলিং এ অবস্থিত আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের হাইস্ট পিকটা। গুড, চলো এবারে দেখো হিমালয় পার্বত্য অঞ্চলে কিছু রকম গিরিপথ থাকে। শুধু গিরিপথ নয়, পর্বত অঞ্চলের যদি আমরা কথা বলি, পর্বত অঞ্চলে কিছু বৈশিষ্ট্য হচ্ছে, পার্বত্য অঞ্চলে আমরা গিরিপথ দেখতে পাবো, হিমাবহ দেখতে পাবো, উপত্যকা দেখতে পাবো, বিভিন্ন জিনিস দেখতে পাবো পার্বত্য অঞ্চলে। তার ভিতরে গিরিপথটা খুব ইম্পর্টেন্ট। আমি কয়েকটা ইম্পর্টেন্ট গিরিপথের নাম তোমাদের প্রোভাইড করেছি, যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে। যেমন নাথুলা গিরিপথ কোথায় আছে? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে। নাথুলা একটা গিরিপথের নাম, কোথায় আছে? এটা সিকিম রাজ্যে আছে। আর এটা আমাদের সিকিম এবং ভারতের একটা প্রতিবেশী দেশ আছে, প্রতিবেশী একটা অংশ আছে, যেটাকে তিব্বত বলা হয়। এই যে হলুদ রিজনটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা তিব্বত বলি। তিব্বতটাকে বর্তমানে অবশ্য চীন কিন্তু দখল করে রেখেছে। আচ্ছা, নারকোম নামটাকে আপনি সক্রিয় আগ্নেয়গিরি বললেন, কখন বললাম আমি সক্রিয় আগ্নেয়গিরি? সক্রিয় তো বলিনি, সক্রিয় বলিনি আমি। ভালো করে দেখো, ভিডিও ব্যাকে গিয়ে দেখো, আমি সক্রিয় বলিনি তো একবারও নারকোম নামকে। সক্রিয় আমি ব্যারেনকে বলেছি, সক্রিয় আমি মৌনালোয়া বা যেটাকে আমরা, হ্যাঁ ওগুলোকে বলেছি একদমই। নেক্সট, তো কি বলছিলাম? এই যে তিব্বতটা আছে, আমি আগের দিনই বলেছিলাম তিব্বতটাকে কিন্তু চীন দখল করে রেখেছে। তিব্বত আগে কিন্তু একটা মানে ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ছিল, স্বাধীন দেশ ছিল, কিন্তু তিব্বতটাকে চীন দখল করে রেখেছে। এখন এই চীন শাসিত তিব্বতের সাথে কিন্তু আমাদের ভারতের অনেকগুলো গিরিপথ আছে, মানে যে গিরিপথগুলোর মধ্য দিয়ে আমরা তোমার চীনে যেতে পারি। যেমন সিকিম, সিকিমের মধ্য দিয়ে আমরা কোথায় যেতে পারি? সরি, সিকিমের নাথুলা পাস বা নাথুলা গিরিপথ, তার মধ্য দিয়ে আমরা কিন্তু চীন বা তিব্বতের সাথে সংযোগ রক্ষা করতে পারি। আগে এখান দিয়ে বাণিজ্য হতো তিব্বতের সাথে, বুঝেছো? এরপরে দেখো জজিলা গিরিপথ, এটা কোথায় আছে? জম্মু কাশ্মীর এবং লাদাখ অঞ্চলে শ্রীনগর এবং লেকে কিন্তু সংযোগ করে থাকে। আচ্ছা, আমি কয়েকটার পাশে কিন্তু এই ব্লু কালারের ইম্পর্টেন্ট লিখে দিচ্ছি, সেই কয়েকটা খুব ভালো করে পড়ে রাখবে। নাথুলাটা একটা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট, জজিলাটা খুব ইম্পর্টেন্ট, দুটো খুব গুরুত্বপূর্ণ। যেগুলোর পাশে এই মানে ব্লু কালারের ইম্পর্টেন্ট দিচ্ছি, সেগুলো ভালো করে পড়বে। হ্যাঁ, সেগুলো দুটোই জিনিস মনে রাখবে। আচ্ছা, তাহলে কি বললাম? নাথুলা সিকিমে আছে, সিকিম ভারতের এবং চীনের তিব্বতের মধ্যে কিন্তু সংযোগ রক্ষা করে। জজিলা জম্মু কাশ্মীর এবং লাদাখ, জম্মু কাশ্মীর এবং লাদাখ দুটো অংশ, দুটো কেন্দ্রশাসিত অঞ্চল আমাদের ভারতের। এই দুটো কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান প্রধান শহর শ্রীনগর এবং লেটা হচ্ছে লাদাখের প্রধান শহর, আর শ্রীনগরটা হচ্ছে জম্মু কাশ্মীরের প্রধান শহর। এই দুটির মাঝখানে আছে। তারপরে হচ্ছে বড়ালাচালা, এটা হিমাচল প্রদেশে আছে, লাহোল এবং লাদাখের মধ্যে। শিবকিলা, শিবকিলাটা হচ্ছে হিমাচল প্রদেশে অবস্থিত, ভারতের কিন্নর এবং তিব্বতের মধ্যে সংযোগ রক্ষা করে। আর এই যে শিবকিলা গিরিপথ, এর মধ্যে দিয়ে একটা নদী ভারতে প্রবেশ করেছে, যার নাম হচ্ছে শতদ্রু নদী। শতদ্রু বলে নদীটা সিন্ধু নদীর একটা উপনদী,
উপনদী কি নদীর ক্লাসের দিন বুঝিয়ে দেবো। হ্যাঁ, আজকে এতটুকুই জেনে রাখো, সিন্ধুর একটা উপনদী হচ্ছে শতদ্রু, সিন্ধুর বাম তীরের উপনদী। হ্যাঁ, বাম তীরের উপনদী। তো এই যে সিন্ধুর বাম তীরের উপনদী শতদ্রু, সেই শতদ্রু নদী উৎপত্তি লাভ করেছে কিন্তু তিব্বতে। কিরকম স্থানে জানো? এইরকম একটা স্থানে শতদ্রুর উৎপত্তি হয়েছে। এবারে এখান দিয়ে সে শিবকিলা গিরিপথের মধ্য দিয়ে কিন্তু আমাদের ভারতে প্রবেশ করেছে। কোথায় গেছে শিবকিলা গিরিপথ? এই হচ্ছে শিবকিলা গিরিপথ, এর মধ্য দিয়ে কিন্তু ভারতে প্রবেশ করেছে। তো এটাকে আমরা শতদ্রু নদী বলছি। হ্যাঁ, তো শতদ্রু নদীটা যেহেতু শিবকিলা গিরিপথের মধ্য দিয়ে প্রবেশ করেছে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা থেকে অনেক টাফ প্রশ্ন হয়, মানে ডব্লিউবিসিএস লেভেলের প্রশ্ন হয়, বুঝলে। নেক্সট, কারাকোরাম পর্বত শ্রেণী, লাদাখ ভারত এবং চীনের মাঝখানে আছে। আরো আছে দেখো, খারদুংলা লাদাখ এবং লে নুব্রা ভ্যালির মধ্যে। বোমডিলা অরুণাচল প্রদেশে আছে, বোমডিলা গিরিপথ, এটা একটু ইম্পর্টেন্ট, বোমডিলাটা লিখে রাখবে। আচ্ছা, অরুণাচল প্রদেশ ভুটান সীমান্তে। মানা পাস উত্তরাখণ্ডে আছে, লিপুলেক পাস উত্তরাখণ্ডে আছে, রোহটাং পাস হিমাচল প্রদেশে আছে, পীর পাঞ্জাল পাস জম্মু কাশ্মীরে আছে। তিনটে ইম্পর্টেন্ট লিখেছি, এর ভিতরে নাথুলাটা ভেরি ইম্পর্টেন্ট, নাথুলাটা থেকেই প্রশ্ন আসার চান্স বেশি, বুঝলে। 90% চান্স যদি এখান থেকে প্রশ্ন দেয়, নাথুলা থেকেই দেবে 90% চান্স। ওকে, ওটা খুব ভালো করে পড়বে। আচ্ছা, এটা গেল হিমালয় পর্বত শ্রেণী। এবারে দেখো, হিমালয় পর্বতে যে শুধু এরকম গিরিপথ আছে তা নয়, গিরিপথ ছাড়া ছাড়া এখানে কিন্তু কিছু উপত্যকাও আমরা দেখতে পাই। উপত্যকা কাকে বলে? উপত্যকা মানে হচ্ছে, মনে করো একটা দুটো এরকম পর্বত আছে, ওকে, দুটো পর্বত আছে, সেই দুটো পর্বতের মাঝখানে এরকম একটা সমতল অঞ্চল আছে, সেটাকে আমরা উপত্যকা বলি। উপত্যকা কি? মনে করো একটা এরকম সমতল অঞ্চল, তার চারিদিকে এরকম পাহাড় দিয়ে ঘেরা সেই অঞ্চলটা, সেটাকে উপত্যকা বলে বা ভ্যালি বলে। বিশেষ করে সিভিলাইজেশন, পাহাড়ি অঞ্চলের যে সিভিলাইজেশন বা মানব জনবসতি, সেটা কিন্তু এই উপত্যকা অঞ্চলেই গড়ে ওঠে। যেমন খুব গুরুত্বপূর্ণ একটা উপত্যকা আমাদের ভারতে আছে, যেটার নাম হচ্ছে কাশ্মীর উপত্যকা। কি নাম? কাশ্মীর উপত্যকা। কাশ্মীর উপত্যকাটা ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। কাশ্মীর উপত্যকাটা কোথায় আছে? জম্মু ও কাশ্মীরে অবস্থিত আছে। কাশ্মীর উপত্যকাটা, জম্মু কাশ্মীরের দুটি পর্বত শ্রেণী আছে। জম্মু কাশ্মীর অঞ্চলে দুটো পর্বত শ্রেণী আছে, একটার নাম হচ্ছে জাস্কর পর্বত শ্রেণী, আর আরেকটার নাম হচ্ছে জাস্কর, এবং আরেকটার নাম ভুলে যাচ্ছি আমি। আচ্ছা, এক মিনিট, ভুলে গেলাম আমি। একটা হচ্ছে জাস্কর পর্বত শ্রেণী, আরেকটা এখানে আছে এখানে আরেকটা পর্বত আছে জাস্কর, এবং আরেকটা পর্বত আছে, আমার মাথায় আসছে না পর্বতটার নাম। ও সরি, ভুলে গেলাম। মনে এসেছে। লেটস ব্যাক পীর পাঞ্জাল। ঠিক আছে, দীপ ঘোষ, রিয়া মন্ডল, একদমই থ্যাংক ইউ সকলকে। রুমকি, পীর পাঞ্জাল। কাশ্মীর উপত্যকাটা দুটি পর্বত শ্রেণীর মাঝখানে আছে, জাস্কর ও পীর পাঞ্জাল এর মাঝে অবস্থিত। কাশ্মীর উপত্যকা তাহলে কোন দুটি পর্বতের মাঝখানে আছে? পীর পাঞ্জাল আর জাস্করের মাঝখানে। এবং কাশ্মীর উপত্যকা থেকে কিছু প্রশ্ন হতে পারে। এই কাশ্মীর উপত্যকাকে তোমরা অনেককে দেখবে, অনেকে বলে থাকে এটা ভূস্বর্গ। ভূস্বর্গ অর্থাৎ কি বলা হয়? ভূস্বর্গ, স্বর্গ এটাকে বলা হয়ে থাকে, পৃথিবীর স্বর্গ বলা হয় এই কাশ্মীর উপত্যকাকে। এবং এই কাশ্মীরকে পৃথিবীর স্বর্গ কে বলেছিল জানো? ভূস্বর্গ কাশ্মীরকে প্রথম ভূস্বর্গ বলেন একজন মুঘল সম্রাট, যার নাম হচ্ছে সম্রাট জাহাঙ্গীর।
ইনি ছিলেন একজন মুঘল সম্রাট, শাহজাহানের আগের শাসক। মুঘল সম্রাট শাহজাহানের আগের শাসক ছিল সম্রাট জাহাঙ্গীর। এই জাহাঙ্গীর তার সাথে কাশ্মীরটা কিন্তু খুব ওতপ্রোতভাবে জড়িত। কাশ্মীরে তিনি একটা বাগান তৈরি করেছিলেন, জানা হচ্ছে শালিমার বাগ। শালিমার বাগ বাগান আছে এই কাশ্মীরে, জাহাঙ্গীর তৈরি করেন, এবং জাহাঙ্গীর এটাকে প্রথম কিন্তু ভূস্বর্গ বলেছিলেন। কাশ্মীর উপত্যকা থেকে কয়েকটা জিনিস বলি। এই যে কাশ্মীর উপত্যকা, এই কাশ্মীর উপত্যকাটা আরো কয়েকটা জিনিসের জন্য বিখ্যাত। প্রথমত, এই উপত্যকায় খুব ভালো জাফরান চাষ হয়। জাফরান বা স্যাফরন খুব দামি একটা ফসল। এই জাফরানটা চাষ হয়ে থাকে কোথায়? এই উপত্যকায় খুব ভালো চাষ হয়। এছাড়া এই জাফরান চাষের জন্য যে উপযুক্ত মৃত্তিকা, সেই মাটিটাকে অনেক সময় বলা হয় কারেওয়া মাটি, কারেওয়া মৃত্তিকা। হ্যাঁ, তো কাশ্মীরে একটা হ্রদ আছে যার নাম হচ্ছে ডাল লেক। কাশ্মীরের শ্রীনগর অঞ্চলে আমরা দেখতে পাবো ডাল লেক। সেই ডাল লেকের আশেপাশের অঞ্চলে কিন্তু এই কারেওয়া মৃত্তিকা দেখতে পাওয়া যায়। কারেওয়া হচ্ছে এক ধরনের মাটি। ওকে, তো সেই কারেওয়া মাটিটা এই উপত্যকায় আমরা দেখতে পাই। ফাল্গুনি বলছে স্যার পম্পের জাফরান টাউন বলে। আচ্ছা, তুমি কি আমার কোনো এসএসসির ব্যাচে কিংবা রেলের ব্যাচে ছিলে? নাহলে এই জিনিসটা তো তুমি জানতে পারবে না। নিশ্চয়ই আমিই পড়িয়েছি পম্পরকে জাফরান টাউন বলা হয়। হ্যাঁ ফাল্গুনি, এটা আমিই পড়িয়েছি, আমার মনে আছে। আচ্ছা, তুমি রেলের ব্যাচে ছিলে তাই তো? আচ্ছা, তাই বলি এই জিনিসটা ওয়েস্ট বেঙ্গলে কেউ পড়ায়নি, আমি পড়েছিলাম যে পম্পরকে জাফরান টাউন বলা হয়। এটা এনটিপিসির 2021 সালের একটা পিআইকিউ প্রশ্ন, একদমই। চলো, তো এই উপত্যকায় খুব ভালো জাফরান চাষ হয়। আচ্ছা, আর কি দেখো খুব ইম্পর্টেন্ট ভাবে। আচ্ছা, সুজয় বলছে স্যার আমি গ্রুপ সির ব্যাচে আছি। ভালো, গ্রুপ সির ব্যাচে আছো তুমি, তাই তো? নেক্সট, তারপরে দেখো এই যে কাশ্মীর উপত্যকা, এই কাশ্মীর উপত্যকা অঞ্চল থেকে আরেকটা বিশেষ জিনিস মনে রাখবে। এই অঞ্চল দিয়ে একটা নদী গেছে যার নাম হচ্ছে ঝিলম নদী। ওকে, ঝিলম নদী কোন উপত্যকার মধ্য দিয়ে গেছে? এই উপত্যকার মধ্য দিয়ে গেছে, এটা একটু লিখে রাখবে। নেক্সট দেখো পরেরটা, উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চল। আমাদের যে নর্থ ইস্ট আছে, নর্থ ইস্ট রিজনে কিছু পাহাড়ি অঞ্চল আছে। এখানে গারো, খাসি, জয়ন্তিয়া, মিকির এই সমস্ত পাহাড়ি অঞ্চল আছে। এদের নিয়ে মেঘালয় মালভূমি অঞ্চল গঠিত হয়েছে। এই অংশটাকে আমরা মেঘালয় মালভূমি অঞ্চল বলি। এখানে মেঘালয় আছে, এখানে কিছু পাহাড় আছে, গারো পাহাড়, খাসি পাহাড়, জয়ন্তিয়া, মিকিরের পাহাড়। এই অঞ্চলগুলো নিয়ে গড়ে উঠেছে কি মেঘালয় পাহাড়ি অঞ্চল। এর থেকে বেশি কিছু এখান থেকে আর পড়তে হবে না, এই কয়েকটা জিনিস জেনে রাখলেই হবে। এরপরে দেখো, আচ্ছা, এখানে মেঘালয় অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে শিলং। মেঘালয় পাহাড়ি অঞ্চলের হাইয়েস্ট পিক শিলং। নেক্সট, পরেরটা উত্তরের সমভূমি অঞ্চল। উত্তরের সমভূমি অঞ্চল বলতে কি বুঝি আমরা? আমাদের যে উত্তর ভারত আছে, উত্তর ভারতে যে তোমরা গ্রিন কালারটা দেখতে পাচ্ছ, এই গ্রিন কালার অঞ্চলটাকে আমরা উত্তরের সমভূমি অঞ্চল বলি। সমভূমি অঞ্চল মানে ফ্ল্যাট ভূমি, পাহাড়ি অঞ্চল নাই কিন্তু, ফ্ল্যাট মানে সমান ভূমিযুক্ত অঞ্চল, যেটাকে সমভূমি বলা হয়। এখন সমভূমি বিশেষ করে কিন্তু নদী উপত্যকা অঞ্চলে বেশি দেখা যায়। সমভূমি আমরা নদী উপত্যকা অঞ্চলে বেশি দেখতে পাই। যেমন উত্তরের হিমালয় পর্বতমালা এবং দক্ষিণের উপদ্বীপীয় মালভূমি। একদিকে উত্তরে হিমালয় পর্বতমালা, উপরের দিকে হিমালয় পর্বতমালা, আর দক্ষিণে উপদ্বীপীয় মালভূমি। তার মাঝখানে সংকীর্ণ এই যে সবুজ রঙের অংশটাকে দেখতে পাচ্ছ, এটাকে বলা হয়ে থাকে কি ডিয়ার স্টুডেন্টস? এটাকে বলা হয়ে থাকে ভারতের উত্তরের সমভূমি অঞ্চল। এখান দিয়ে তিনটে গুরুত্বপূর্ণ নদী প্রবাহিত হয়েছে, সিন্ধু নদী, গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদী। সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, এই তিনটে নদীর অববাহিকায় প্রধানত সমভূমি গড়ে উঠেছে। ওকে, খুব ইম্পর্টেন্ট এটা। এই কারণে আমরা যদি দেখি এই অংশটাকে অনেক সময় গাঙ্গেয় সমভূমি অঞ্চলে বলা হয়েছে কোনো কোনো বইতে, উত্তরের সমভূমিকে। আচ্ছা, সিন্ধু সমভূমি অঞ্চল এবং ব্রহ্মপুত্র সমভূমি অঞ্চলে বলা হয়েছে। সিন্ধু সমভূমি বেশিরভাগটা পাঞ্জাব রিজনের মধ্যে পড়ে। আমাদের ভারতের যে পাঞ্জাব রাজ্য আছে, সেই পাঞ্জাব রাজ্যে সিন্ধু এবং তার উপনদীর দ্বারা কিছু সমভূমি গঠিত হয়েছে, এটাকে পাঞ্জাব সমভূমি আমরা অনেক সময় বলি। সেখান দিয়ে সিন্ধু নদী গেছে। ব্রহ্মপুত্র সমভূমি, এটা বিশেষ করে আমাদের আসাম রাজ্যে আমরা দেখতে পাই। ব্রহ্মপুত্র সমভূমি কোথায় দেখতে পাবো? অসম রাজ্যে দেখতে পাবো, ঠিক আছে?
আচ্ছা, আর সিন্ধু সমভূমি আমরা বিশেষ করে পাঞ্জাব অঞ্চলে দেখতে পাবো। আর মাঝখানে যে আমাদের উত্তরপ্রদেশ আছে, বিহার আছে, ওয়েস্ট বেঙ্গল আছে, এই রিজনটাতে যে সমভূমি আছে এটা হচ্ছে গাঙ্গেয় সমভূমি। ওকে, নেক্সট সমভূমি থেকে এই কয়েকটা জিনিস দেখে নিলাম। সমভূমি থেকে আর কিছু দেখতে হবে না। সমভূমি থেকে বড্ড জোর আরো যদি তুমি দেখতে চাও তাহলে আরেকটা জিনিস জেনে রাখবে, সমভূমি অঞ্চলে আমরা পলি মাটি দেখতে পাই। সমভূমি অঞ্চলে দেখো, সমভূমি অঞ্চলে আমরা পলি মাটি দেখতে পাই। আমাদের ভারতের বেশিরভাগ অঞ্চল জুড়ে কিন্তু পলি মাটি আমরা দেখতে পাই। অ্যালোভিরা এটাকে বলা হয়, অ্যালোভিরা সয়েল বা পলি মাটি। আমাদের ভারতের প্রায় 43% অংশ, অর্থাৎ এক কথায় বলতে গেলে 50%-এর কাছাকাছি। 43% মানে আর 7% হলে 50%, তো 50%-এর কাছাকাছি, এক কথায় বলতে গেলে 43% অংশ কিন্তু আমাদের ভারতে সমভূমি অঞ্চল, যেটা ডিয়ার স্টুডেন্টস কিসের দ্বারা গঠিত? পলি মাটি দ্বারা গঠিত। ভারতের 43% কিন্তু পলি মাটি দেখতে পাই। ভারতে বিভিন্ন মাটি দেখতে পাওয়া যায়, পলি মাটি, কালো মাটি, লাল মাটি, ল্যাটেরাইট মাটি, মরু মাটি, পার্বত্য মাটি, বিভিন্ন মাটি দেখতে পাই আমরা। তার ভিতরে পলি মাটি বেশি দেখতে পাওয়া যায়। কতটা? 43% দেখতে পাই। আর তার বেশিরভাগটা কিন্তু এই গাঙ্গেয়, ব্রহ্মপুত্র এবং সিন্ধু সমভূমি অঞ্চলেই আমরা পেয়ে থাকি। পলি মাটি নদী গঠিত অঞ্চলেই বিশেষ করে সৃষ্টি হয়ে থাকে। এখন এই পলি মাটিগুলোকে এক এক স্থানে এক এক নাম দেওয়া হয়। পলি মাটিগুলো যদি নদীর তীরবর্তী অংশে থাকে, সেই নদীর তীরবর্তী অংশের পলি মাটিগুলোকে, মানে নদীর 2-5 কিলোমিটারের মধ্যে যে পলি মাটিটা থাকে, সেটাকে অনেক সময় বলা হয়ে থাকে খাদার। খাদার মানে কি? খাদার মানে হচ্ছে নবীন পলি মাটি। নবীন পলি মাটি মানে হচ্ছে খাদার। তো নবীন পলিকে কি বলছি আমরা? খাদার বলছি। নদীর তীরবর্তী অঞ্চলে বিশেষ করে এটা আমরা দেখতে পাই। এছাড়া যদি আমরা নদী থেকে একটু দূরে চলে যাই, মানে নদী থেকে 10 কিলোমিটার কিংবা 12 কিলোমিটার কিংবা 15 কিলোমিটার দূরে চলে গেলাম, সেখানে আমরা দেখতে পাবো প্রাচীন পলি, মানে আজ থেকে 100-200 বছর আগে তৈরি হওয়া প্রাচীন টাইপের পলি, যেটাকে আমরা অনেক সময় বলে থাকি ভাঙ্গর। তো প্রাচীন পলিকে কি বলা হচ্ছে? প্রাচীন পলি মাটিটাকে অনেক সময় বলা হয়ে থাকে ভাঙ্গর পলি। বুঝেছো? তো খাদার আর ভাঙ্গর কি, দুটো জিনিস একটু লিখে রাখবে খাতাতে, খুব ইম্পর্টেন্ট। এটা থেকে প্রশ্ন আসতে পারে, প্রাচীন পলিকে কি বলা হয়, নবীন পলিকে কি বলা হয়। আপনি কি এমসিকিউ করাবেন? একদমই করাবো। এমসিকিউ তো অবশ্যই করাবো। প্রথমে একটু কয়েকটা টপিক প্র্যাকটিস করে নিই, তারপরে আসবো। খাদারের আরেকটা নাম আছে, একদমই আছে। খাদারকে পাঞ্জাবে আমরা অনেক সময় বলে থাকি বেট, পাঞ্জাবে বলা হয় বেট। আর ভাঙ্গরকে পাঞ্জাবে বলা হয়ে থাকে ধায়া। তোমাদের অত দূর যেতে হবে না, এটুকুই জেনে রাখো খাদার আর ভাঙ্গর কি, প্রাচীন পলি, নবীন পলি। ঠিক আছে? ওকে, নেক্সট দেখো মরু অঞ্চল। মরু অঞ্চল বলতে আমরা কি বুঝি? মরু অঞ্চল মানে আমাদের তোমার হচ্ছে, আচ্ছা আরো একটা জিনিস বলি, আচ্ছা ওটা ছাড়ো, পরের দিনে বলবো। নেক্সট আরেকটা জিনিস তোমাদের এখান থেকে, ভূমিরূপ যখন বলছিলাম তখন ভূমিরূপে আরেকটা জিনিস বলতে বাদ হয়ে গেছে আমার, সেটা হচ্ছে এই যে আমরা পার্বত্য অংশ বলছিলাম না, ভারতের পার্বত্য অঞ্চল, ভারতের পার্বত্য অঞ্চল এরকম বলছিলাম। তো এই যে ভারতের পার্বত্য অঞ্চল আছে, এই পার্বত্য অঞ্চল থেকে প্রচুর পরিমাণে কিন্তু নদী উৎপত্তি লাভ করেছে। প্রচুর নদী, মানে পার্বত্য অঞ্চলে বড় বড় হিমবাহ থাকে, মানে হিমবাহ মানে কি, বড় বড় বরফের টুকরো। সেখান থেকে অনেক ছোট 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 তোমার হচ্ছে নদী কিন্তু উৎপত্তি লাভ করেছে। যেমন গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদী, হ্যাঁ, যমুনেত্রী হিমবাহ থেকে যমুনা নদী, চেমায়ুংদং হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদী, জেমু হিমবাহ থেকে তিস্তা নদী। ওই যে জেমু হিমবাহ বলে একটা হিমবাহ আছে, সেখান থেকে তিস্তা বলে একটা নদী কিন্তু উৎপত্তি লাভ করেছে। তিস্তা নদীটা, এটা সিকিম থেকে উৎপত্তি লাভ করে। আমাদের ভারতের যে সিকিম রাজ্য আছে, সেখান থেকে তিস্তার উৎপত্তি হয়েছে। এখন এই তিস্তা নদীটা যখন সিকিমে উৎপত্তি লাভ করে, সিকিমে উৎপত্তি লাভ করার পরে এটা না আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকে চলে আসে। হ্যাঁ, তো সিকিমে উৎপত্তি লাভ করে মনে করো এই নদীটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকে চলে আসলো, এবং ওয়েস্ট বেঙ্গলের নর্থ বেঙ্গলের উপর দিয়ে এটা প্রবাহিত হয়েছে, উত্তরবঙ্গের উপর দিয়ে। এই যে তিস্তা নদী, এই তিস্তা নদীটা আমাদের উত্তরবঙ্গ, উত্তরবঙ্গ মানে বুঝতে পারছো আমাদের যে পশ্চিমবঙ্গের নর্থ বেঙ্গল আছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই যে রিজন আছে,
এই অংশের উপর দিয়ে কিন্তু এটা প্রবাহিত হয়েছে এবং এটা উত্তরবঙ্গের প্রধান নদী। উত্তরবঙ্গে অনেক নদী প্রবাহিত হয়েছে, তিস্তা, তোরসা, মহানন্দা, রায়ঢাক, বিভিন্ন নদী প্রবাহিত হয়েছে। তো তার ভিতরে তিস্তা হচ্ছে ওই অংশের প্রধান নদী। তো এই যে তিস্তা নদী আমাদের পশ্চিমবঙ্গকে দুটি ভাগে ভাগ করে। প্রথমত আমাদের পশ্চিমবঙ্গের এই যে অংশটা আছে এই অংশটাকে কিসে কিসে ভাগ করে, পূর্ব দিক এবং পশ্চিম দিকে ভাগ করে। তিস্তার পূর্ব দিককে আমরা বলে থাকি, তিস্তার পূর্ব দিককে বলা হয় অনেক সময় ডুয়ার্স অঞ্চল। ওকে, তিস্তার পূর্ব দিককে আমরা কি বলি, ডুয়ার্স অঞ্চল। যেই দিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি আছে ওই অংশটাকে আমরা কি বলছি, ডুয়ার্স। ডুয়ার্স মানে কেন ডুয়ার্স বলা হচ্ছে এই অংশটা, এই ডুয়ার্সের মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের নর্থ ইস্টে যেতে পারি, মানে আমাদের উত্তর পূর্ব ভারতে যদি যেতে হয় না, এই ডুয়ার্সের মধ্য দিয়েই যেতে হয়। এই কারণে এটাকে আমরা অনেক সময় কি বলি, ডুয়ার্স অঞ্চলকে প্রবেশদ্বার বলি। এটা দিয়ে আবার ভুটানেও যাওয়া যেতে পারে, এই কারণে এটাকে ভুটানের প্রবেশদ্বার বলে। ডুয়ার্স কথার অর্থ হচ্ছে দরজা, যেহেতু এটা দিয়ে ভুটান অথবা নর্থ ইস্টে আমরা যেতে পারি এই কারণে এটাকে দরজা বা প্রবেশ পথ বলা হয়। আচ্ছা, তিস্তার পশ্চিম দিকের অংশকে কি বলি, এখানে লিখি, নিচে লিখছি। হ্যাঁ, তিস্তার পশ্চিম দিককে বলা হয়, এটা লাস্টের দিকে লিখবে, হ্যাঁ এখানে লিখবে না। ওই যে সমভূমি অঞ্চল বলে লিখলাম না, খাদার টাদার লিখলাম, যখন খাতায় নোট করবে ওই জায়গাতে লিখে নেবে এটা, ঠিক আছে? এখানে আমি জাস্ট ম্যাপটা এখানে আছে বলে এখানে তোমাদের লিখে দিচ্ছি। তিস্তার পশ্চিম দিককে আমরা বলে থাকি তরাই। এখন এই তরাই মানে কি, তরাই শব্দের অর্থ হচ্ছে স্যাঁতসেঁতে ভূমি। এই অংশটা একটু স্যাঁতসেঁতে প্রকৃতির হয়। ওকে, এটা হিমালয়ের ঠিক নিচে, হিমালয়ের পাদদেশ অঞ্চলের একটা সমভূমি অঞ্চল তরাই এবং ডুয়ার্স। তো তরাই বলা হচ্ছে তিস্তার পশ্চিম দিককে, বুঝেছো? এটা স্যাঁতসেঁতে, তরাই শব্দের অর্থ হচ্ছে স্যাঁতসেঁতে ভূমি বা স্যাঁতসেঁতে অঞ্চল। তরাই শব্দের অর্থ এখানে অনেকগুলো এরকম জলাভূমি, হ্রদ এই সব দেখতে পাবো আমরা এই তরাই অঞ্চলে। তো এই কারণে তরাই বলা হয় তিস্তার পশ্চিম দিকটাকে। আর এই যে তিস্তা নদী, এই তিস্তা নদীটা এর একটা আলাদা আবার নাম আছে। তিস্তা নদীকে অনেক সময় বলা হয় ত্রাসের নদী। তিস্তাটা কি, খাতায় লিখে গেল, তিস্তা হচ্ছে ত্রাসের নদী। কারণ পাহাড়ি অঞ্চলের নদীগুলোতে প্রায়শই কিন্তু বন্যা হয়ে থাকে, তিস্তাতেও বন্যা হয়। এই কয়েকদিন আগে তোমরা দেখেছো খুব ভীতিকিচ্ছিরি একটা মানে পরিস্থিতি, বাঁধ ভেঙে গেছে এই আমাদের নর্থ বেঙ্গলে, তোমরা নিউজে হয়তো দেখেছো। আমি দেখি না নিউজ, তবে আমি শুনেছি। নিউজ আমি একদমই দেখা ছেড়ে দিয়েছি, তবে আমি একটু শুনেছি যে এই সমস্ত জিনিসগুলো হয়েছে ওই অঞ্চলে, খুব খারাপ পরিস্থিতি হয়েছে। আর যারা নর্থ বেঙ্গল আছে তারা তো এটার মানে চোখে দেখেছো এটাকে। হ্যাঁ, তো এই তিস্তাকে আমরা অনেক সময় ত্রাসের নদী বলি, মানে যখন আসবে তো সব ভাসিয়ে নিয়ে চলে যাবে, এই কারণে ত্রাসের নদী এটাকে অনেক সময় বলা হয়। ওকে, হ্যাঁ, চলো নেক্সট আমরা পরেরটাতে আসবো। আরেকটা ভূমিরূপ দিয়ে আমি আজকে ক্লাসটা শেষ করে দেব, তারপরের দিনে আবার বাকিগুলো নিয়ে আলোচনা হবে। আচ্ছা, এখানে পরে বলা হচ্ছে থর ডেজার্ট সম্পর্কে। থর ডেজার্টটা কি? থর ডেজার্ট হচ্ছে আমাদের ভারতের মরু অঞ্চলকে বোঝানো হচ্ছে। মরু অঞ্চলের ডেফিনেশন আমাকে দিতে হবে না, তোমরা নিশ্চয়ই জানো। মরু অঞ্চলটা কি? রাজস্থান রাজ্য অঞ্চলে অবস্থিত থর মরুভূমিকেই সাধারণভাবে ভারতের মরু অঞ্চল বোঝানো হয়। রাজস্থান রাজ্যে একটা পর্বত আছে যেটাকে আমরা বলে থাকি আরাবল্লী পর্বত। ওকে, আরাবল্লী পর্বত বলা হয়। তো মনে করো এই অঞ্চলটাতে আরাবল্লী পর্বত আছে, এই যে আমি লাল দাগটা টানলাম। এই আরাবল্লী পর্বতের যদি আরো পশ্চিম দিকে তুমি যাও তাহলে তোমরা দেখতে পাবে সেখানে একটা বালুকাময় মরু অঞ্চল আছে, মরু অঞ্চল, সেটাকে আমরা থর মরুভূমি বলি। তো ভারতের মরুভূমিটাকে কি বলা হয়? থর মরুভূমি। কোথায় আছে এটা? আছে অবস্থিত কোথায় ডিয়ার স্টুডেন্টস? এটা অবস্থিত হচ্ছে রাজস্থান অঞ্চলে। এবারে দেখো থর মরুভূমি তুমি একটু যদি নিচে চলে আসো আরেক ধরনের ভূমিরূপ দেখতে পাবে, যেটা আমি এখানে ছোট্ট করে লিখে দিই। গুজরাট অঞ্চলে তুমি যদি চলে যাও, গুজরাটে একটা জেলা আছে কচ্ছ জেলা, ভারতের সব থেকে বড় জেলা কচ্ছ জেলা। সেই গুজরাটের কচ্ছ জেলাতে তুমি যদি যাও সেখানে দেখতে পাবে রন। রন কি? রন হচ্ছে মরুভূমি অঞ্চল অথবা শুষ্ক অঞ্চলে একটা লবণাক্ত কর্দমাক্ত নিম্ন জলাভূমিকে অনেক সময় রান বলা হয়। কি বলা হয়? রান। রান মানে হচ্ছে লবণাক্ত কর্দমাক্ত নিম্ন জলাভূমি অঞ্চল, বিশেষ করে মরুভূমি অঞ্চলে দেখতে পাওয়া যায়। এখন আমরা এই গুজরাটে দেখতে পাই কি জানো? এটা কোনো
মরুভূমি নয়, তবুও বলে রাখি, গুজরাটে কচ্ছের রণ অবস্থিত। তো কচ্ছের রণটা কোথায় আছে? পরীক্ষায় প্রশ্ন দিলে কি বলবে? কি বলবে? কোথায় আছে? গুজরাটে আছে। ওকে, এই কচ্ছের রণ নিয়ে এখন আলোচনা করতে গেলে অনেক বড় বিষয়। কচ্ছের রণটা কিভাবে সৃষ্টি হয়েছে এসব নিয়ে আলোচনা আমি আর করব না, অত ডেপথে যেতেও হবে না তোমাদের। উপরে উপরে জেনে রাখো, গুজরাটে কচ্ছের রণ আমরা দেখতে পাই। ওকে, এটা মরুভূমি অঞ্চলের মধ্যেও পড়ে না, মরুভূমির নিচে আছে এটা। আচ্ছা স্যার, ধ্রিয়ান কি? সুজয়ের একটা প্রশ্ন। ধ্রিয়ানটা হচ্ছে মরুভূমি অঞ্চলের চলমান বালিয়াড়িকে বলা হয় ধ্রিয়ান। আচ্ছা, মরুভূমি অঞ্চল নিয়ে যখন বলছি তাহলে আরো কয়েকটা জিনিস তাহলে বলে দিই। এই যে মরুভূমি অঞ্চলটা তুমি দেখতে পাচ্ছ, মরুভূমি অঞ্চলে যেহেতু গাছপালা থাকে না এবং মরুভূমি অঞ্চলে যখন বাতাস হয়, সেই বাতাসের কারণে মরুভূমি অঞ্চলে প্রচুর কিন্তু ক্ষয় কার্য হয়, প্রচুর ক্ষয় হয়। মানে মরুভূমি অঞ্চলে বাতাস খুব তীব্র কিন্তু ক্ষয় করতে পারে। হ্যাঁ, তো মরুভূমি অঞ্চলে ক্ষয় করার ফলে বিভিন্ন প্রকৃতির ভূমিরূপ সৃষ্টি হতে পারে। যেমন মরুভূমি অঞ্চলে তুমি যদি দেখো, আচ্ছা প্রথমে মরুভূমি অঞ্চলে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপে আসার আগে একটা জিনিস এখানে লিখে দিই, সেটা হচ্ছে মরু অঞ্চলের মাটিকে সিরোজেম বলা হয়। এটা একটু জেনে রাখবে। মরু অঞ্চলের মাটিকে আমরা কি বলি? সিরোজেম বলি। এটা একটু জেনে রাখবে, সিরোজেম মাটি। আচ্ছা নেক্সট, মরু অঞ্চলে যখন, যেহেতু এখানে কোনো গাছপালা নেই মরু অঞ্চলে, তো যদি বায়ু প্রবাহ হয়, বায়ু প্রবাহের কারণে মরু অঞ্চলে কিছু কার্য হয়ে থাকে, যেগুলোকে আমরা বায়ুর ক্ষয় কার্যের মধ্যে ফেলে থাকি, বুঝেছো? তো মরু অঞ্চলে বায়ুর ক্ষয় কার্যের ফলে কিছু ভূমিরূপ সৃষ্টি হয়। ওকে, তো এটা একটু জেনে রাখবে, বায়ু প্রবাহর কারণে ক্ষয় কার্য হয় এবং ক্ষয় কার্যের ফলে কিছু ভূমিরূপ সৃষ্টি হয়। ক্ষয়কার্যের ফলে এই অংশে কিছু ভূমিরূপের সৃষ্টি হয়। কেমন ভূমিরূপ একটু দেখে নাও। দেখো, মরু অঞ্চলে যখন বায়ু খুব ক্ষয়কার্য করবে, তখন মনে করো মরু অঞ্চলে গাছপালা নেই, সেখানে একটা পাহাড় আছে। হ্যাঁ, এই পাহাড়টা আছে। এখন পাহাড় কিন্তু বিভিন্ন প্রকৃতির শিলা নিয়ে তৈরি হয়, বিভিন্ন প্রকারের শিলা নিয়ে তৈরি হয়। এখন এই মরু অঞ্চল যেটা আছে, এই মরু অঞ্চলের যে পাহাড়টা, মনে করো একটা পাহাড় আছে, তার নিচের শিলাটা হচ্ছে একটু নরম প্রকৃতির শিলা। ওকে, উপরের শিলাটা হচ্ছে কঠিন প্রকৃতির শিলা। আর মরু অঞ্চলে খুব জোরে বায়ু প্রবাহ হচ্ছে, খুব জোরে বায়ু প্রবাহ হচ্ছে। এমতো সময় কি হবে, এই যে শিলাখণ্ডটা আছে, এই শিলাখণ্ডটার কোন অংশটা বেশি ক্ষয়প্রাপ্ত হবে বলো তো দেখি? উপরের অংশ নাকি নিচের অংশ? কঠিন অংশ নাকি নরম অংশ ক্ষয়প্রাপ্ত হবে বেশি? নরম অংশটা বেশি ক্ষয়প্রাপ্ত হবে। তো যখন নরম অংশটা বেশি ক্ষয়প্রাপ্ত হবে, তখন এই রকম প্রকৃতির একটা ভূমিরূপ তৈরি হবে, ব্যাঙের ছাতার মতন একটা দেখতে একটা ভূমিরূপ তৈরি হবে। এটাকে আমরা অনেক সময় বলে থাকি গৌর ভূমিরূপ। গৌর ভূমিরূপ এটা কিসের ফলে তৈরি হয়? বায়ু প্রবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। এবারে মনে করো একটা এরকম ভূমিরূপ আছে, যে ভূমিরূপটা, একটা পাহাড় আছে বা একটা টিলা আছে, যে পাহাড়টার সব শিলাটা হচ্ছে তোমার সমান, মানে কঠিনও না নরমও নয়, এরকম নরম শিলা বা কঠিন শিলার কোনো স্তরই নেই, পুরো পাহাড়টাই সমান শিলা দ্বারা গঠিত। তখন বায়ু হাজার হাজার বছর ধরে সেখান দিয়ে যখন প্রবাহিত হবে, প্রবাহিত হতে 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 কিন্তু এই পাহাড়টাকে ধীরে 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 ক্ষয় করাবে। ক্ষয় করাতে 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 আস্তে আস্তে ছোট করে ফেলবে, হ্যাঁ, ইরেশনের মাধ্যমে। তো সেই ছোট করে যখন একটা ছোট টিলা বা একটা এরকম ছোট ঢিপিতে পরিণত করবে, সেটাকে আমরা অনেক সময় বলবো ইনসেলবার্জ। ইনসেলবার্জ বলা হয়, বা এটাকে অনেক সময়
মোনাডনকও বলা হয়ে থাকে। ওকে, ইনসেলবার্ট বা মোনাডনক বলা হয়ে থাকে এটাকে, মানে বায়ুর ক্ষয়কার্যের ফলে এটা সৃষ্টি হয়। এছাড়া বায়ুর ক্ষয়কার্যের ফলে আরো কিছু ভূমিরূপ তৈরি হয়, যেমন জিউগেন ভূমিরূপ, আড়াআড়ি ক্ষয়প্রাপ্ত। তারপরে হচ্ছে তোমার ইয়ারদাং বলে একটা ভূমিরূপ ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। এগুলো হচ্ছে ক্ষয়কার্যের ফলে সৃষ্টি, কিন্তু আমাদের এই দুটো থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, গৌর এবং ইনসেলবার্ট থেকে। এগুলো তোমরা পড়েছো ক্লাসে। আচ্ছা, আরেকটা দেখো, বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট কিছু ভূমিরূপ। এগুলো একটুখানি ক্লাস, যেহেতু এগুলো হ্যাঁ ক্লাস 10-এ পড়ানো হয়ে থাকে, আর সেই কারণে আমি এই জিনিসটা একটু তোমাদের দিচ্ছি, প্রোভাইড করছি। ক্লাস 10-এ যেহেতু পড়ানো হয়, তোমাদের তো ক্লাস 10 পর্যন্ত যাবে না আর কি, তোমাদের তো সিলেবাসে প্রশ্ন আসবে 9-10-এর মধ্য থেকে, বুঝেছো? হ্যাঁ, না সরি 9 নয়, 8-এর মধ্য থেকে, 6 থেকে 8-এর মধ্যে যে সিলেবাস আছে তার ভিতর থেকেই প্রশ্ন আসবে, কিন্তু তবু এই জিনিসটা আমি একটুখানি তোমাদের দেখিয়ে রাখছি। আচ্ছা, বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট কিছু ভূমিরূপ। সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, বায়ুর সঞ্চয় কার্যের ফলে কিছু ভূমিরূপ সৃষ্ট হয়। যেমন মনে করো একটা অঞ্চলে এই যে বায়ু প্রবাহ হচ্ছে, বায়ু প্রবাহের সময় মরুভূমি অঞ্চলে যে বালিগুলো হয় সেগুলো খুব সূক্ষ্ম হয়, যে বালু কণাগুলো হয় খুব সূক্ষ্ম হয়। যখন জোরে বায়ু প্রবাহ হবে তখন ওই বালিগুলো উড়ে যাবে। তো এই বালিগুলো উড়ে যাচ্ছে বায়ু প্রবাহের সাথে সাথে। এবার যখন বায়ুর শক্তি কমে যাবে তখন কোথাও গিয়ে এটা সেই বালিগুলো ঝেড়ে ফেলে দেবে, তাই তো, বা জমা করবে। তো এরকম ভাবে যখন বালি এরকম অর্ধচন্দ্রাকৃতি ভাবে জমা হবে তখন সেটাকে আমরা বলবো বারখান। এটাকে কি বলা হয়? বারখান। আচ্ছা, বায়ু যখন এরকম লম্বালম্বি ভাবে আড়াআড়ি ভাবে এরকম জমা করবে তখন সেটাকে বলা হবে সিফ বালিয়াড়ি। সিফ বালিয়াড়ি। ওকে, আচ্ছা, সিফ বালিয়াড়ি। আরেকটা হচ্ছে এরকম তির্যক ভাবে যদি তোমার জমা হয় সেটাকে আমরা অনেক সময় তির্যক বালিয়াড়ি বলি। তো এগুলোকে বালিয়াড়ি বলা হয়ে থাকে, ঠিক আছে? সিফ বালিয়াড়ি, বারখান বালিয়াড়ি। এছাড়া আরেক ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় যেটার নাম হচ্ছে লোয়েস। লোয়েস সমভূমি। এখন লোয়েস সমভূমি কি? এটাও বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট একটা ভূমিরূপের মধ্যে পড়ে। লোয়েস সমভূমিটা হচ্ছে সাধারণত, স্যার আপনি কি সব পড়াচ্ছেন? এগুলো তো সিলেবাসে নেই। হ্যাঁ, এগুলো সিলেবাসে নেই, আমি জানি সিলেবাসে নেই, ঠিক আছে, কিন্তু এই লোয়েস টোয়েস এগুলো থেকে আমাদের প্রশ্ন আসতে পারে, কারণ তোমরা তোমাদের সিলেবাসে এইগুলো আছে, ওই ক্লাস 8-এর বইতে আছে। চীনের তোমার হচ্ছে হুয়াংহো প্রদেশে লোয়েস সমভূমি সৃষ্টি হয়েছে, এগুলো আছে, ঠিক আছে? হ্যাঁ, চীনের হুয়াংহো প্রদেশে লোয়েস সমভূমি সৃষ্টি হয়েছে, কিভাবে সৃষ্টি হয়েছে সেটাও একটু জেনে রাখো, কনটেক্সটটা, বুঝে নয়? হ্যাঁ, একদমই জানলে কোনো ক্ষতি নেই। আরে একটুখানি তো, যে এইটুকুই তো সিলেবাসের বাইরে, এইটুকুই আছে, এইটুকু মানে এই দুটো জিনিস সিলেবাসের বাইরে। এটা আমার মানে তোমাদের বলাচ্ছি বিকজ আমাদের এটা পরে কাজে আসবে, এই কারণে এটা পড়িয়ে রাখছি, ঠিক আছে? তো এই লোয়েস সমভূমিটা কি? লোয়েস সমভূমিটা হচ্ছে স্থানচ্যুত বালিয়াড়ি। ওকে, স্থানচ্যুত বালিয়াড়ি। মনে করো কোনো একটা অংশে, কোনো একটা জায়গাতে একটা মরুভূমি আছে, মনে করো থর মরুভূমিটায়, আমাদের ভারতে এই যে থর মরুভূমিটা আছে, এই থর মরুভূমির উপর দিয়ে খুব একটা তীব্র বায়ু প্রবাহ হচ্ছে, তীব্র একটা বায়ু প্রবাহ হচ্ছে। এই বায়ু প্রবাহের মাধ্যমে থর মরুভূমি থেকে ওই বায়ু প্রবাহটা কিছুটা বালি নিল, বালি উড়িয়ে নিয়ে গেল, উড়িয়ে নিয়ে কোনো একটা জায়গাতে, মনে করো গাঙ্গ সমভূমি অঞ্চলে গিয়ে সেই বালিটা কি করলো, সে সেখানে জমা করলো। তখন ওই অংশে কিন্তু তৈরি হবে কি জানো? লোয়েস সমভূমি তৈরি হবে। স্থানচ্যুত বালিয়াড়ি যখন কোনো একটা স্থানে গিয়ে জমা হয়ে সমভূমি তৈরি করবে তাকে লোয়েস সমভূমি বলা হয়। এর উদাহরণ, খুব বড় একটা উদাহরণ হচ্ছে মধ্য এশিয়ার একটা মরুভূমি আছে, গোবি মরুভূমি। সেই গোবি মরুভূমি মঙ্গোলিয়া এবং চীনের মাঝখানে অবস্থিত আছে। সেখান থেকে এইরকম সাইবেরিয়া প্রদেশ থেকে খুব ঠান্ডা বাতাস আসে, সেই বাতাস গোবি মরুভূমি থেকে অনেকগুলো বালিয়াড়ি উড়িয়ে নিয়ে যায়। উড়িয়ে নিয়ে গিয়ে চীনের হুয়াংহো নদী অববাহিকায় এরকম ধরনের ভূমি তৈরি করে থাকে, যেটাকে আমরা বলে থাকি সাধারণত, ডিয়ার স্টুডেন্টস, কি এটাকে বলা হয়ে থাকে লোয়েস সমভূমি। বুঝেছো?
এই হচ্ছে আজকের ক্লাস। এইটুকু আমি একটু সিলেবাসের বাইরে থেকে পড়ালাম, বাকিগুলো সিলেবাসের মধ্য থেকেই ছিল, এসব সব সিলেবাসের মধ্যে আছে তোমাদের, ঠিক আছে। এই যে আমি সব ফটো এনেছি, ঠিক আছে, এই ফটোগুলো সব তোমাদের ক্লাস 7-8 এর বইতে আছে, এই জিনিসগুলো সব 7-8 এর বইতে দেওয়া আছে, এই জিনিসগুলো সব দেওয়া আছে, বুঝেছো? আচ্ছা, চলো তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করি। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই সকলে কমেন্ট করে জানাবে। নেক্সট ক্লাসে তোমাদের